আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছিল নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের লাহোরিয়া গ্রামের আলামিন। ঘটনাটি যেই জায়গাটাতে মূলত ঘটেছিল এবং যেখান থেকে ঘটনাটির সূত্রপাত হয় সেটি হচ্ছে ওই লোহাগাড়া থেকে লাহোরিয়া যাওয়ার সময় একটি রাস্তা রয়েছে, মূল যে রাস্তাটা, ওই রাস্তারই একটি জায়গায়, সঙ্গত কারণে ওই স্পেসিফিক জায়গার নামটি বলা যাচ্ছে না, যেটি আলামিন আমাকে বলতে নিষেধ করেছে। তো ওই জায়গাতে একটি বড় বটগাছ ছিল। ওই বটগাছের নিচেই একটি পুকুর ছিল। বটগাছ এবং পুকুরের একটা সাইড দিয়ে একটি মেঠো পথ নেমে গেছে এবং ওই মেঠো পথে যদি নেমে যাওয়া যায় ওখানে শুধু বিস্তীর্ণ ফসলি জমি দেখা যায় আর কি। বটগাছের খুব কাছাকাছি একটি মসজিদও রয়েছে। মূলত ঘটনাটি মানে যেভাবে সূত্রপাত হলো সেটি হলো, ওইখানে ওই বটগাছের কাছাকাছি পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে 2 জন ভাই রয়েছে। বড় জনের নাম হচ্ছে আলাউদ্দিন, ছোট জনের নাম হচ্ছে আব্দুস সামাদ। নর্মালি তারা কৃষি কাজ করে আর বর্ষাকালে তারা মাছ ধরে। সময়টা বর্ষাকালে ছিল, 2000 সালের বর্ষাকাল। ওই সময়ে যেটা হয় মূলত ওই জায়গাটাতে পানির কারণে ওই যে ফসল যেগুলো থাকে আর কি, ওই জায়গাগুলো ডুবে যায়। ওই সময় ফসল চাষ হয় না বর্ষাকালে। ওই জায়গাতে প্রচুর মাছ পাওয়া যায়। আর যখন পানি উঠে যায় তখন ওই পুকুর এবং কোনটা পুকুর কোনটা বিল এর বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো এমন একটা সময় মানে বর্ষার শেষ দিকে মূলত যখন পানি কমে যাচ্ছিল, পুকুরটা দৃশ্যমান হয়েছিল। এক রাতে এই 2 ভাই আলাউদ্দিন এবং আব্দুস সামাদ 2 জন বের হয়। বাড়িতে তার মা বাবা রয়েছে আর বৃদ্ধ দাদি রয়েছেন। মাছ ধরতে বের হয়। ওই রাতে গুড়ি গুড়ি বৃষ্টি। তো গুড়ি গুড়ি বৃষ্টি হলে সাধারণত যেটা হয় মাছ বেশি পাওয়া যায় বলে শোনা যায়। তারাও চিন্তা করেছিল যে বেশ মাছ তারা ধরতে পারবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা মাছ ধরতে গিয়ে ব্যর্থ হয়। তাদের মাছ ধরার একটা বিশেষ পদ্ধতি ছিল, টর্চ লাইট নিয়ে বের হতো। মূলত আব্দুস সামাদ যে সে টর্চ লাইট ধরতো আর আলাউদ্দিন যে সে ট্যাটা নিক্ষেপ করত, ট্যাটা বা বর্ষা। মাছ ধরার ক্ষেত্রে আলাউদ্দিনের ট্যাটা নিক্ষেপ করাটা মানে তার মানে এই বিষয়ে সে খুবই দক্ষ ছিল আর নিখুঁতভাবে সে আঘাত করতে পারত। এই কারণে সামাদ কী করতো, কোনো জায়গায় মাছ দেখলে মাছের গায়ে টর্চ ধরে রাখতো। আর মাছের গায়ে যদি টর্চ ধরে রাখা যায়, মাছের চোখে যদি লাইটের আলো পড়ে, মাছ ওই জায়গা থেকে সাধারণত সরে যেতে পারে না, এরকমটাই শোনা যায়। এটার হয়তো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আর তখন আলাউদ্দিন কী করে, ওই ট্যাটাটা নিক্ষেপ করে, এইভাবে মাছ ধরে। তো যেই রাতে তারা বের হয়েছিল, ওই রাতে সেভাবে তারা মাছ পাচ্ছিল না। মানে তাদের যেরকম আশা ছিল যেরকম মাছ পাবে, ওরকম মাছ তারা পাচ্ছিল না। অল্প কিছু মাছ পায়। 2 জন মন খারাপ করে আবার বাড়ির দিকে ফিরতে থাকে। রাত তখন আনুমানিক 1:30 কি 2টো বাজে। তো যখন ফিরতে ফিরতে ওই বট গাছের কাছাকাছি যখন চলে এসেছে, তখন ধপাস করে একটা শব্দ ওই বট গাছের পাশে যে পুকুর রয়েছে সেখানে শুনতে পায়। সাধারণত যেটা হয় যে আমরা যদি কখনো কোনো জলাশয় বা রাস্তা এমন জায়গা দিয়ে যাই, যদি তার পাশে একটা পুকুর থাকে বা জলাশয় থাকে আর কি, অনেক সময় দেখা যায় শুকনো জায়গাতে বড় বড় ব্যাঙ উঠে বসে থাকে। মানুষের পায়ের শব্দ পাওয়ার সাথে সাথে ওই ব্যাঙগুলো লাফ দেয় পানিতে। আর তখন ওই ব্যাঙ লাফ দিলে পানিতে এক ধরনের শব্দ হয়। আর ওই রকমের একটা শব্দ ঠিক না, ওর থেকে আরও অনেক গুণ বেশি জোরে শব্দ আলাউদ্দিন এবং সামাদ শুনতে পায়। তখন 2 জনে আলোচনা করে যে আচ্ছা এত জোরে শব্দ কোত্থেকে এলো। তারা পেছন দিকে তাকিয়ে দেখে যে পুকুরের পানিতে মানে কিছু একটা নড়াচড়া করছে। প্রথমে তারা চিন্তা করেছে যে পুকুরের পানিতে যদি ব্যাঙ লাফ দেয় তাহলে তো এত জোরে শব্দ হওয়ার কথা না। তখন আব্দুস সামাদের হাতে তো টর্চ লাইট ছিল, সে টর্চ লাইট ধরে পুকুরের পানিতে। দেখা যায় বিশাল আকৃতির একটা শোল মাছ। এত বড় আকৃতির শোল মাছ ইতোপূর্বে তারা কখনো দেখেনি। শোল মাছ দেখার সাথে সাথে তাদের
মন আনন্দে নেচে ওঠে যে এই যে পেলাম এতক্ষণে, আজকে তো মাছ তেমন কিছুই পাইনি, এই শোল মাছটা পাওয়া গেছে। আলাউদ্দিনের হাতে তো ট্যাটা ছিল। আব্দুস সামাদকে বলল যে তুই টর্চ লাইটটা একদম শোল মাছের মাথা বরাবর ধর, যাতে শোল মাছটা পালাতে না পারে, আমি ট্যাটা মারছি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটনা ঘটে যায়। আব্দুস সামাদ শোল মাছের মাথা বরাবর আলো তাক করে, আর নিখুঁতভাবে আলাউদ্দিন হাতের সেই ট্যাটাটি ওই শোল মাছ বরাবর নিক্ষেপ করে এবং অব্যর্থভাবে শোল মাছের গায়ে ওই ট্যাটাটি বিঁধে যায়। বিঁধে যাওয়ার সাথে সাথে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। শোল মাছটি যেহেতু বড় ছিল, এই কারণে শোল মাছের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত নির্গত হচ্ছিল। কিন্তু তারা দুজনেই একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে, সেটি হলো যে মাছের গায়ে আঘাত করার পর মাছ যত বড়ই হোক না কেন, রক্ত বের হওয়ারও কিন্তু একটা লিমিট আছে, যে না সাধারণত এই পরিমাণ রক্ত মাছের শরীর থেকে বের হতে পারে। কিন্তু দেখা যাচ্ছিল যে একটি গরু বা ছাগল জবাই করলে যেভাবে রক্ত বের হয়ে চারদিকে ভেসে যায়, ওই রকমের রক্ত বের হচ্ছে, ওই পানির মধ্যে চারদিকে লাল হয়ে গেছে। আর ট্যাটাটি মানে ওই যে ট্যাটাটা এমনভাবে বিঁধে গেছে যে ওই মাছটি ওখান থেকে সরার কোনো উপায় নেই। দুজন অল্প সময় চেষ্টার মাধ্যমেই ওই মাছটি তারা ডাঙায় তুলতে সক্ষম হয়। তারা চেষ্টা করছিল যে কোনো মানুষজন এটি দেখতে না পায়, কারণ যেই ওই এত বড় মাছটি দেখতে পাবে সেই তো এই মাছটি ধরার চেষ্টা করবে। এই জন্য তারা কাল বিলম্ব না করে খুব দ্রুত তার সাথে মাছটি তুলে আনে, তুলে বাড়িতে নিয়ে যায়। এত রাত্রে তার বৃদ্ধ বাবা মা তো ঘুমিয়েছিল, তো বৃদ্ধ বাবা মাকে ডাক দেয় যেরকম তারা এত বড় একটা মাছ ধরেছে। তো তার বাবা উঠে আসে, মা উঠে আসে, তারা এত বড় মাছ দেখে বলে এত বড় শোল মাছ এর আগে তো কখনো দেখিনি। তারা আসলে এটা দেখে খুশিও হয়নি, বেজারও হয়নি, অবাক হয়েছিল যে এত বড় শোল মাছ। তো যাই হোক, ওদের বাড়িতে আসলে ফ্রিজ ছিল না। এখন ফ্রিজ না থাকার কারণে যেটা হয়, এটা তো আসলে রেখে দেয়া যাবে না। যে চিন্তা করে যে মাছ এত বড়, তো আসলে গ্রামে এত বড় শোল মাছ কেনার লোক নেই, হয়তো বা ভাগা দিয়ে বিক্রি করা যেতে পারে। কিন্তু এখন শোল মাছটি যেটা করতে হবে, যাতে গরমে এটা নষ্ট না হয়ে যায়, এটা তো অন্তত কাটতে হবে। আর যদি এটা ভালো থাকে, সকালবেলা যদি কিছু করা যায় তো গেল, না হলে কিছু দরকার নেই, আমরাই খাবো, এটা জ্বালিয়ে জ্বালিয়ে খাবো আর কি। তো তার দাদি ছিল, দাদি উঠে আসে, এত বড় শোল মাছ দেখে দাদিও খুব খুশি হয়। তখন দাদি বলে ঠিক আছে, তোর মা রান্না করে না দিল, আমি এটা রান্না করে দিচ্ছি। তো দাদি ওই শোল মাছটি কুটতে বসে। সাধারণত তাদের বাড়িতে যত বড় বটি থাকে বা গ্রামে যত বড় বটি জাতীয় জিনিস থাকে, ধারালো জিনিস, এটা দিয়ে এত বড় মাছ কাটা যায় না। দা নিয়ে আসে দাদি, দা দিয়েও শোল মাছটির মাথা আলাদা করে এবং সুন্দর করে কুটে রান্না করা শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যে রান্নাও শেষ হয়। আলাউদ্দিন, সামাদ এবং তার দাদি ওই মাছ দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়ে। রাত্রে ঘুমানোর পর সকালবেলা সবাই উঠেছে, একদিন যায়, দুদিন যায়, কোনো সমস্যা হয় না। তবে একটি বিষয়, ওই যে শোল মাছ তারা যে ঘরে রেখে দিয়েছিল, সকালবেলা তারা দেখে যে ওই শোল মাছ আর নেই। তারা চিন্তা করেছে যে হয়তোবা কুকুর বা বিড়াল রান্নাঘরে ঢুকেছে, খেয়ে গেছে। এটা নিয়ে তারা আসলে বেশি ভাবেনি, এমনি তারা আফসোস করেছে এত বড় শোল মাছ ধরলাম কিন্তু কুকুর বিড়ালে খেয়ে গেল পরে, এই চিন্তা করেছে। যাই হোক, 2 দিনের মাথায় রাতের বেলা আলাউদ্দিন বা সামাদ দুজনের একজন আর কি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। বাইরে বের হওয়ার পর তারা দেখে দাদির যে ঘরটা ছিল, সে দাদির ঘরের দরজাটা খোলা। তো সে চিন্তা করেছে যে দাদি মনে হয় ওয়াশরুমে গেছে, আর বাড়িতে ওয়াশরুমটা স্বাভাবিক ওই গ্রামে ওয়াশরুম বাইরে থাকে। তো চিন্তা করছে দাদি হয়তো বা গেছে, আমি একটু ওয়েট করি। তো অনেকক্ষণ হয়ে যায়, দাদি আর আসে না। চিন্তা করছে কী ব্যাপার, দাদি ওয়াশরুমে গেল, এখনও আসে না কেন। কিন্তু সে ওয়াশরুমের কাছে গিয়ে দেখে ওয়াশরুম খোলা, ওয়াশরুমে কেউ নাই। তাহলে দাদির ঘর খোলা কেন? সে দাদির ঘরে যায়, দাদিকে দেখতে পায় না। আশেপাশে খোঁজে দাদিকে পায় না। তখন তার মা বাবাকে ডেকে তোলে, দাদিকে পাওয়া যাচ্ছে না। তখন তারা খুঁজতে থাকে, আশেপাশে কয়েকটা বাড়িতে ডাক দেয় যে দাদিকে পাওয়া যাচ্ছে না, তারাও খুঁজতে থাকে। যেহেতু তাদের বাসা থেকে ওই বট গাছটা খুব বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 কিলোমিটার, তারা ওই রাস্তা দিয়ে দাদিকে খুঁজতে বের হয়। বট গাছের নিচ দিয়ে তারা যখন যাচ্ছিল, হঠাৎ করে মনে হলো মাথার উপর টুপ করে কিছু একটা পড়লো। তো একজন খেয়াল করে তার মাথায় কোনো কিছু রক্ত পড়েছে। তার অল্প সময় পরে দেখে ঠাস করে একটা মাছ পড়লো, সেই মাছের অর্ধেকটা খাওয়া।
তাদের একজনের হাতে টর্চ লাইট ছিল। তারা যখন টর্চ লাইটটা উপর দিকে মেরেছে তখন দেখে ওই দাদি বটগাছের উপর একটি ডালে বসে আছে। খুব বেশি উপরের ডালে না, মোটামুটি নিচে একটা ডালে বসে আছে এবং বসে বসে তার হাতে আরেকটি মাছ, সে মাছ খাচ্ছে এবং তার সমস্ত মুখ এবং গলা মাছের রক্তে ভর্তি হয়ে আছে। যখনই টর্চ লাইটটা মেরেছে এবং দেখেছে দাদি মাছ খাচ্ছে, তখন তার হাতে থাকা আরেকটি মাছ সেটা নিচে পড়ে যায় এবং দাদি ওই ডাল থেকে ধপাস করে একদম মাটিতে পড়ে। কেউ যে কিছু বলবে দাদি তুমি ওখানে কেন, নেমে আসো, এই ধরনের কোনো কথা বলারই কোনো সুযোগ ছিল না। একদম ঠাস করে নিচে পড়ে যায়। নিচে পড়ে তিনি মারাত্মক ব্যথা পান, আঘাত পান, কিন্তু তিনি মারা যাননি। ওখান থেকে তাকে নিয়ে আসা হয়। সকালে দেখা গেল তার শরীরের অর্ধেকটা প্যারালাইজড হয়ে গিয়েছে। তিনি কথা বলতে পারছেন, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে দাদি তুমি রাতের বেলা ওখানে গিয়েছিলে কেন, তুমি মাছ খাচ্ছিলা কেন, তুমি বটগাছে কী করছিলা, সেই বিষয়ে কিচ্ছু বলতে পারে না। সে শুধু বলতে পারে আমি তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম। এরপরে তার কিচ্ছু মনে নেই। সে ভয়ানক কিছু দেখেছে কি না, না কি হয়েছে কিচ্ছু বলতে পারে না। তার যখন জ্ঞান ফিরেছে সে যখন দেখে তার শরীরে একটা অংশ কাজ করছে না এবং সমস্ত শরীরে খুব ব্যথা, এতটুকু সে বলতে পারে, এর বেশি কিছু সে বলতে পারে না। তারা আসলে বুঝতে পারছিল না যে দাদির সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তারা এই ধরনের বিষয় চূড়ান্ত চিন্তার ওই লেভেলে যাওয়ার আগেই ঘটে যায় আরও একটি ভয়ানক ঘটনা। এবার এই ঘটনাটি ঘটে ওই বাড়ির যে বড় আলাউদ্দিন বয়সে বড় আর আব্দুস সামাদ ছোট, আলাউদ্দিনের সাথে। দাদির ঘটনার 5 থেকে 6 দিনের মাথায় আলাউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের বেলায় তাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের বেলা খোঁজা হয়, সকালে খোঁজা হয়, সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, আলাউদ্দিনকে আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে ওই গ্রামের সম্পর্কে ওদের চাচা হয়, তার নাম হলো মশিয়ার। এই মশিয়ার যে লোকটি, এই লোকটি সে ক্ষেত থেকে ফিরছিল বিকালবেলা তার কাজ শেষ করে। সে যখন ফিরছিল, ফেরার সময় ওই বটগাছের কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার নজরে পড়ে বটগাছের শেকড়ের ভেতর দিকে একটা গেঞ্জি দেখা যায়। গেঞ্জিটা রক্তাক্ত। ভালো করে খেয়াল করে, আরে এটা তো আলাউদ্দিনের গেঞ্জি, এই বটগাছের শেকড়ের মধ্যে ঢুকলো কিভাবে? সে ভালো করে যখন শেকড়ের ভেতর দিয়ে তাকায়, তখন সে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করতে করতে দৌড়ে আলাউদ্দিনদের বাড়িতে যায়। গিয়ে আলাউদ্দিনের মা বাবাকে বলে, এই আলাউদ্দিনকে পাওয়া গেছে, তোরা তো খুঁজতেছিলি সারাদিন, আলাউদ্দিনকে পাওয়া গেছে। তখন তারা ছুটে আসে, গ্রামের অন্যরাও ছুটে আসে। তারা দেখে যে আলাউদ্দিনের বডিটা বটগাছের শেকড়ের মধ্যে কোনো একটা মানুষের বডিটা ঢোকানো কোনোভাবেই পসিবল নয়। কোনো কুকুর বিড়ালও সহজে ওই শেকড়ের মধ্যে ঢুকতে পারবে না, এত সংকীর্ণ জায়গা একটা শেকড় থেকে আর একটা শেকড়। আলাউদ্দিনের বডিটা এমনভাবে জখম হয়েছিল, এত কষ্ট দিয়ে ভেতর দিয়ে টেনে হিচড়ে ওই শেকড়ের মধ্যে নেওয়া হয়েছে, তা না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। শেকড়ের কিছু কিছু অংশ কেটে কেটে আলাউদ্দিনের বডিটা ওখান থেকে বের করা হয়। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়, বা এটা কোনো মানুষের কাজও নয়। আলাউদ্দিনের এই ঘটনা ঘটার পর সকলের সামনে স্পষ্ট হয় যে এটি কোনো মানুষের কাজ নয়, কোনো জিন ভূতের কাজ। তখন বাড়িতে একজন তান্ত্রিককে ডেকে আনা হয়। তান্ত্রিক আসার কিছু সময়ের মধ্যে সে বলে যে আমারে মাফ করে দেন, আমি এখান থেকে চলে যাই। বলে কেন, কি হয়েছে এটা তো বলে যাও। না, কিছু বলতে পারবো না, আমি ভাগি, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এইভাবে সে ভেগে চলে যায়। তার বিষয়টা স্পষ্ট হচ্ছে যে ওখানে এমন কোনো শক্তিশালী কোনো অশরীরীর উপস্থিতি রয়েছে, যার কারণে কোনো তান্ত্রিক কবিরাজ ওখানে ঢুকতেই ভয় পাচ্ছে। দেখুন, দুজনের সাথে কিন্তু ঘটনা ঘটে গেছে। এক হচ্ছে দাদি আর এক হচ্ছে আলাউদ্দিন। বাকি থাকলো হচ্ছে আব্দুস সামাদ। সেও তো মোটামুটি কৃষিকাজে অভ্যস্ত ছিল, আর বর্ষার শেষ দিকে তো তখন সে ওই সাইডে তো পানি নেমে গেছে। মূলত বর্ষাকাল যদিও ছিল, কিন্তু পানি নেমে যাওয়ার কারণে ফসলি জমি ভেসে উঠেছে। সে দিনের বেলা ওই ক্ষেত দেখতে গিয়েছিল তাদের। সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান তখনও হয়নি, এমন একটা সময় আর কি। সে যখন হাঁটতে হাঁটতে ওই বট গাছের কাছে এসেছে, আসার সাথে সাথে সে প্রচণ্ড জোরে এক চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে,
তখন সবাই খেয়াল করে যে আব্দুস সামাদ আর কথা বলতে পারছে না, অনেক চেষ্টা করছে বাট কথা বলতে পারছে না। তাকে যখন কেউ জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তার দু চোখ অনেক বড় বড় হয়ে যায় এবং সে ইশারা করে দেখায় যে তার সামনে একটা প্রাণী জাতীয়, একটা ভয়ানক প্রাণী জাতীয় কিছু একটা বসে আছে। যখনই তাকে জিজ্ঞেস করা হয় তখনই এই জিনিসটা সে ফিল করে এবং মানে ইশারা ইঙ্গিতে সে দেখায় যে এই জিনিসটা। তখন আরও ভালো হুজুর, কবিরাজ তাদেরকে ডেকে নিয়ে আসা হয়, কিন্তু প্রত্যেকেই এখানে আসার পরে তারা নিজেরাই ভয় পায় এবং এখান থেকে চলে যায়। এর মধ্যে কি হয়, একজন হুজুর আসে। হুজুর আসার পরে সে বলে যে আমার দ্বারা এই কাজ সম্ভব নয়, তবে আমি যার শিষ্য, আমার ওস্তাদ যার বাড়ি মাগুরাতে, তাকে যদি এখানে আপনারা নিয়ে আসতে পারেন, উনি হয়তো বা কোনো সমস্যার সমাধান মানে এটা করার জন্য চেষ্টা করতে পারেন। এছাড়া কেউ এখানে হাত দিতে পারবে না, কারণ এখানে খুব শক্তিশালী একজন বৃদ্ধ জিনের উপস্থিতি আছে, সেই মূলত এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা আমার ওই ওস্তাদের কাছে যান, আমার কথা বলবেন, তাহলে আমার ওস্তাদ এখানে আসবেন। তারা তার কাছ থেকে ঠিকানা নিয়ে ওই বাড়ির লোকজন তারা সেখানে যান, ওই হুজুরকে বলেন হুজুর আসেন। আসার সাথে সাথে ওই হুজুর বলেন যে আপনাদের তো অনেক বড় ক্ষতি ইতোমধ্যে হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও হবে যদি এখন এটা থামানো না যায়, কিন্তু এটা থামানো অনেক দুরূহ কাজ, এতে আমার নিজের জীবনেরও হুমকি রয়েছে। তখন ওনারা, ওই বাড়ির লোকেরা আর কি, ওই যে আব্দুস সামাদ আলাউদ্দিনের মা বাবা, তারা বলেন যে হুজুর এটার একটা সমাধান আমাদের করতে হবে, কারণ আমাদের এক ছেলে মারা গেছে, আর এক ছেলের এরকম বোবা হয়ে গেছে। তারপর আমার মা মানে আলাউদ্দিন এবং আমাদের যে দাদি, সে প্যারালাইজড হয়ে পড়ে আছে, সে কিছু বলতে পারছে না যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটেছে, সুতরাং এটা সমাধান তো করতে হবে। তখন উনি বলেন যে এটা সমাধান অনেক জটিল, তারপর আমি চেষ্টা করব, আমি যেভাবে যেভাবে বলি ওই জিনিসগুলো আপনারা রেডি করেন। প্রথমত এক দামে কেনা গামছা লাগবে, তারপর একটি মাটির পাতিল, স্বাভাবিক মাটির পাতিল হলে হবে না, এই মাটির পাতিলের মধ্যে সোনা, রূপা এবং তামার সুষম অনুপাতে গলিত অবস্থায় এগুলো এখানে মিক্স করতে হবে এই মাটির সাথে। যত বেশি এগুলো দিতে পারবেন, সোনা, রূপা, তামা, তত বেশি ভালো হবে, কিন্তু অত সামর্থ্য আপনাদের নেই। আপনারা যতটুকু পারেন স্বর্ণ, রূপা এবং তামার মিশ্রণ, গলিত মিশ্রণ এই মাটির হাঁড়ি যখন তৈরি করা হবে ওই জিনিসটার সাথে মিশাই দিতে হবে। এরকম একটা মাটির হাঁড়ি লাগবে। আর হচ্ছে একটা সুস্থ গাভীর 5 কেজি দুধ লাগবে, যেই গাভী কোনো রোগে ভুগছে না, একদম সুস্থ স্বাভাবিক এবং তার শরীরে কোনো দাগ নেই, এমন কোনো ঘা বা কোনো পাচড়াও নেই, এইরকম একটা গাভী লাগবে। এই গাভীর 5 কেজি দুধ, এরকম একটি গাভীর 5 কেজি দুধ নিয়ে আসবেন। এই দুধ ওই পাতিলে জ্বালাতে হবে, না জ্বালালে এই শক্তিশালী জিনটা কখনোই হাজির হবে না, তাকে অন্য কোনোভাবে হাজির করা সম্ভব নয়। তো অনেক চেষ্টা করার পর এই সমস্ত জিনিসগুলো তারা জোগাড় করেন এবং হুজুরও আসেন। আবারও আসার পরে আব্দুস সামাদকে সামনে বসানো হয়, ওই পাতিলের মধ্যে ওই দুধ দিয়ে দুধ জ্বালানো শুরু হয়। ওই দুধ যখন জ্বালানো হচ্ছিল, মূলত ওই দুধ জ্বলতে থাকবে আর ওই জিনের শরীরে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছে, সেজন্য দ্রুত সেখানে চলে আসে। ওই দুধ জ্বালানো হচ্ছে, জ্বালাতে জ্বালাতে দুধের পরিমাণ কমে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে দুধ, মানে যেটা হয় আর কি, বেশি সময় জ্বালানো যাচ্ছে শুকিয়ে যায় না, শুকিয়ে যাচ্ছে, কিন্তু ওই জিন আর হাজির হচ্ছে না। একদম শেষ দিকে এসে হঠাৎ করে আব্দুস সামাদের শরীর কেঁপে ওঠে। তখন আব্দুস সামাদ কথা বলতে থাকে, এই যে বেশ কিছু সে বোবা ছিল, হঠাৎ করে কথা বলতে থাকে এবং সে বলতে থাকে, এই আমাকে কেন ডেকেছিস, কেন আমাকে ডাকলি? তখন ওই হুজুর বলে যে এই পরিবারের কেন ক্ষতি করছো তুমি? তখন ওই জিনটি বলে যে ওই পরিবারের ক্ষতি তারা নিজেরাই ডেকে নিয়ে এসেছে, আমি তো ইচ্ছা করে তাদের ক্ষতি করতে চাই নাই, তাদের নিজেদের কর্মদেশেই ক্ষতি হয়েছে এবং আরও হবে, এই পরিবারকে আমি শেষ করে দিব। তখন ওই হুজুর বলে যে তুমি যে শক্তিশালী তা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার যে শক্তি, এই শক্তিকে আমি কমাতে পারবো, সুতরাং তুমি এই পরিবার ছেড়ে চলে যাও। বলে যে না, কখনোই সম্ভব নয়, এই পরিবারের ক্ষতি না করে আমি যাব না, কারণ ওরা আমার ক্ষতি করেছে, তার প্রতিশোধ হিসাবে আমি ওদের ক্ষতি করব। তখন অনেক অনুনয় বিনয় করা হয়, ওই হুজুর করেন যে চলে যাও, তখন বলে যে না, যাব না।
তখন একটা পর্যায়ে যখন বলা হয় যে ঠিক আছে তুমি যখন যাবাই না, তোমাকে বন্দি করে ফেলছি, তখন ওই জিনটি বলে যে আমাকে বন্দি করে তুমি কয়দিন রাখবা? 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু তারপরে তো আমি বের হয়ে আসব। তখন তোমার আর তোমার পরিবারের কী হবে সেই চিন্তা করো। আমি স্বাভাবিক কোনো জিন নই, আমি এই বটগাছ সংলগ্ন বিশাল যে এলাকা রয়েছে ওই এলাকার জিনেদের সর্দার। আমাকে এমন কোনো জিন মনে করো না যে বন্দি করলে সমস্যার সমাধান হয়ে যাবে, তাতে তোমাদের বিপদ আরও বাড়বে। এই কথা যখন বলে তখন হুজুরও একটু ভয় পায় যে আসলে এটা তো অনেক বড় সমস্যা হবে। তখন হুজুর বলে, আচ্ছা তুমি এটা তো অন্তত বলো যে কেন তুমি এই পরিবারের ক্ষতি করছো, কি অন্যায় এরা করেছিল? তখন ওই জিন বলে যে ওরা খুব ভয়ানক অন্যায় করেছে। কারণ হলো আমার একমাত্র নাতিকে নিষ্ঠুরভাবে এই 2 ভাই হত্যা করেছে, আর ওদের দাদি আমার নাতিকে বটি দিয়ে দা দিয়ে কেটে টুকরো টুকরো করেছে। শুধু সেটা করেই ক্ষান্ত হয়নি, আমার নাতিকে রান্না করে খেয়েছে পর্যন্ত। আমার নাতি ছিল বোবা, সে কথা বলতে পারে না, খুব সহজ সরল একটা জিন। আমার একটাই মাত্র ছেলে ছিল, ওই ছেলেকে যখন আমি বিয়ে দিই তখন তাদের ঘরে একটাই সন্তান জন্ম নেয়, কিন্তু সেই সন্তান বোবা হয়ে যায়। এটা নিয়ে আমার ছেলে এবং তার ওয়াইফের মধ্যে খুব মনের কষ্ট ছিল। আমার এবং আমার ওয়াইফের মধ্যে, মানে আমার এই নাতির দাদির মধ্যেও এবং আমার মধ্যে অনেক কষ্ট ছিল। তো আমার ছেলে এবং ছেলের বউ এই ছেলেকে রেখে অনেক দূরে চলে যায়, আমার কাছে রেখে চলে যায়। আমরা এই বট গাছেই থাকতাম, এখনও থাকি। তখন থেকে আমি এবং আমার ওয়াইফ মিলে আমার এই নাতিকে লালন পালন করছি। আমার বৃদ্ধ স্ত্রীও মারা যায়, তখন থেকে আমার এই নাতির দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমারও বয়স হয়েছে, এই নাতির সব ভরণ পোষণ থেকে শুরু করে নিয়ে তার সকল ধরনের আবদার আমি পূরণ করেছি। সে ছিল আমার চোখের মণি, ওকে আমি এক মুহূর্ত আড়াল করতাম না, সবসময় সাথে সাথে রাখতাম। যে রাত্রে ঘটনা ঘটে, এই রাত্রে আমি একটু কাজে বাইরের দিকে যাই, তখন আমার নাতিকে বলি যে তুমি কিন্তু বটগাছ ছেড়ে কোথাও যাবা না। কিন্তু সে আমাকে বলে যে দাদা আমি নিচে নামবো, দৌড়াদৌড়ি করব, ওই বিলের দিকে যাব। তখন আমি তাকে মানা করি, কিন্তু সে আমার মানা শোনে না। সে নামে, সে বটগাছ থেকে নেমে বিলের মধ্যে যায় এবং সে ফেরত আসে। ফেরত আসার পর সে বটগাছের কাছাকাছি ছিল, এমন সময় এই আলাউদ্দিন এবং সামাদ ওই দিক দিয়ে আসছিল। আর ও তো ছোট ছিল, ওর মাথায় তো অত বুদ্ধি নেই। মানুষ চলে এসেছে, হঠাৎ করে সে কি করবে বুঝতে পারছিল না। সে বটগাছে না উঠে সে একটি মাছের রূপ নিয়ে লাফ দিয়ে পানির মধ্যে পড়েছে। আর ওই শব্দটা যখন ওদের কানে গেছে, তখন ওরা যখনই টর্চ মেরেছে, আলো ওর শরীরে পড়ার সাথে সাথে ও আর পালাতে পারেনি। আর তখনই আলাউদ্দিন টেটা দিয়ে তার শরীরে আঘাত করে এবং তাকে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে বাড়িতে আনে। বাড়িতে আনার পর কেটে রান্না করে তারা খায়। তো এটা যে অপরাধ হয়েছে, ওদেরও তো বোঝা উচিত ছিল যে এত বড় শোল মাছ, এটা স্বাভাবিক কোনো মাছ হতে পারে না, এটাও তো ওদের বোঝা উচিত ছিল। কিন্তু ওরা তো এটাও বুঝতে পারেনি। এটা ওদের ভুল বলবো না, এটা ওদের অন্যায়, এটা ওদের জানা উচিত ছিল, যেহেতু রাতের বেলা ওরা মাছ ধরে। সুতরাং এর শাস্তি হিসাবে আমি 3 জনকে শাস্তি দিয়েছি। প্রথমত ওর দাদি যখন মাছ কুটছিল, আমি বিড়ালের বেশে বিভিন্নভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই বৃদ্ধ মহিলা উনি অনেক চালাক, সে কোনো কিছুতে ভয় পায়নি। এবং সে যেহেতু লোহা দিয়ে কাজ করছিল, আমি তার সরাসরি কাছে এসে আঘাত করতে পারছিলাম না। এবং সে রান্না করার সময় সে আগুনের কাছে গিয়েছে, যার কারণে আমি তার ক্ষতি করতে পারিনি। 2 দিনের মাথায় তাকে আমি ওই বট গাছের কাছে নিয়ে যাই, তার উপর আমি আসর করি, বট গাছের কাছে নিয়ে যাই এবং তাকে আমি ওই ডাল থেকে ফেলে দিই। এবং সে মারা যাবে না, সে এইভাবেই ভুগতে ভুগতে মারা যাবে, এটাই তার শাস্তি। ওকে আমি সরাসরি মারবো না। আর আলাউদ্দিন যেহেতু আমার নাতিকে সরাসরি আঘাত করেছিল, ও যেভাবে রক্তাক্ত করে আঘাত করেছিল, ওকেও আমি অনেক কষ্ট দিয়ে তিলে তিলে হত্যা করেছি, এটাই ছিল ওর শাস্তি। আর আব্দুস সামাদ, সে যদিও বা সরাসরি তাকে আঘাত করেনি, কিন্তু সে তাকে হত্যা করতে সহযোগিতা করেছে, সে টর্চ লাইট ধরেছে এবং মাছ হিসাবে সে ওই রান্না করা অংশটা সে খেয়েছে, এটা তার শাস্তি। যেহেতু ওর মা বাবা ওই সময় সাহায্য করেনি, এই জন্য তাদের প্রতি আমার ক্ষোভ কম, কিন্তু ওদের অপরাধে আমি তাদেরকেও শাস্তি দেব। তখন ওই হুজুর বলে যে হ্যাঁ ঠিক আছে, ওরা অন্যায় করেছে,
মানলাম, কিন্তু যেহেতু হয়ে গেছে এখন তো ফেরত আনা যাবে না, কোনো তোমার নাতিকেও ফেরত দেওয়া যাবে না, আর আলাউদ্দিনের যেটা হয়ে গেছে সেটাও তো আর ফেরত আনা যাবে না, তো সামাদকে ছেড়ে দাও, ওকে ক্ষতি করো না। তখন হুজুর যখন এই বিষয়গুলো বলে তখন ওই জিন বলে না, কোনোভাবেই সেটা সম্ভব নয়। তখন ওই হুজুর বলে যে তুমি কি চাও, কোন জিনিসটার বিনিময়ে এই জিনিসটাকে ছেড়ে দিয়ে চলে যাবা, এই সমস্যা সলভ করবা বলো। তখন ওই জিনটি বলে আমাকে কি এরকম জিন মনে হয় যে একটা গরু, খাসি, মুরগি এরকম কিছু দিলে আমি এটা চলে যাব, বা পায়েস রান্না করে দিয়ে চলে যাব, খিচুড়ি রান্না করে বিতরণ করলে চলে যাব? না, আমি এই টাইপের জিন না, আমি প্রতিশোধ নেব। আর তোমরা মানুষরা খুব হিংস্র, জিনদের থেকেও হিংস্র, নিজেদেরকে বেশি ভালো মনে করবা না তোমরা। জিন এই ধরনের কথা বলার পর আসলে ওই হুজুরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন যে এই সমস্যার সমাধান আসলে কোথায়, কারণ সত্যি তো তারা ভয়ানক একটা কাজ করে ফেলেছে। যাই হোক, ওই জিনটি যখন কোনোভাবে কথা শুনছিল না, শেষ পর্যন্ত ওই জিনটিকে তিনি বন্দি করতে সমর্থ হন। বন্দি করার সময় ওই জিনটি বলে যে আমাকে বন্দি করলে পরবর্তীতে তোমার পরিবারের কি হবে সেটাও কিন্তু ভেবে দেখো, কারণ আমি কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে আসবো। যাই হোক, তাকে বন্দি করা হয়। বন্দি করার পর আব্দুস সামাদ সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আর কি, মানে ওই দিন থেকেই সে কথা বলতে পারে, যেহেতু তার উপর ওই প্রভাবটা কমতে থাকে, সে একটু স্বাভাবিক হয়। কিন্তু বছর 3-4 মধ্যে তার মৃত্যু হয় পানিতে ডুবে। ওই বট গাছের ওইখানকার ওই পুকুরে না, অন্য একটি পুকুরে দুপুরবেলা গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে মারা যায়। এটা কি জিন সংগঠিত কোনো বিষয়, নাকি অন্য কোনোভাবে মারা গিয়েছে, নাকি এমনিতে মারা গিয়েছে? অনেক সময় পানিতে নেমে মানুষ স্ট্রোক করে মারা যায়, এটাও হতে পারে। এটা নিশ্চিতভাবে বলা যায় না সে আসলে কিভাবে, মানে কি কারণে মারা গিয়েছে। তবে পানিতে ডুবে মারা গেছে এটা সত্য। আর ওই যে দাদি, উনি 2017 সালে মারা গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে উনি রোগে ভুগেছেন, কষ্ট পেয়েছেন, তারপরে স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছেন। এই ধরনের বিষয় যখন এলাকাবাসী জানতে পারে যে এই জিনের কারণে এই বিষয়টি হয়েছে, তখন আশেপাশের লোকজন তারা ওই গাছটি কেটে ফেলার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সমস্যা হলো ওই গাছটি যারাই কাটতে আসতো, যে কাঠুরিয়ারা, তারা প্রথম দিন মানে আসার পরে দেখে যেত, পরের দিন আর আসতো না। আমরা এই ধরনের ঘটনাতে আমরা জানি যে এই টাইপের গাছ যেগুলোতে জিনরা থাকে, তো এগুলো কাটতে গেলে কাঠুরিয়ারা ভয় পায় বা তারা স্বপ্ন দেখে। এবারও তার ব্যতিক্রম হয়নি, এরকমটা হয়েছিল। এর মাঝে কি হয়, একজন কাঠুরিয়া আসে, সে খুব সাহসী লোক। সে বলে যে আমি কাটবো, একদিনে কাটবো, 50-60 জন লোক যা আছে সব নিয়ে আসবো, একদিনে কেটে এই জায়গা সাফ করে ফেলবো। সত্যি সে আসে, আসার পরে কাটা শুরু করে। কাটার জন্য যেটা করে সেটা হলো যে সময় তো বেশি নাই, সে নিচ থেকে সোজা করাত চালাতে শুরু করে, যে ডাল কাটার সময় নেই, আগে গাছ ফেলে দেব, প্রয়োজনে পরে ডাল কাটবো। নিচ থেকে করাত চালাতে শুরু করলে করাত কিছুটা বলতে করাত পুরোটা যখন গাছের মধ্যে ঢুকে গিয়েছে, মানে করাত তো একটা চওড়ার একটা লেভেল আছে, তাই না? একটু একটু করে যখন গাছের মধ্যে ঢুকে গিয়েছে, তখন করাতটা আটকে গেছে। এই পাশ থেকে টান দিলেও আগায় না, ওই পাশ থেকে টান দিলেও আগায় না। করাতকে কোনো মতে ওখান থেকে সরানো যায় না। যখন সরানো যায় না, তখন ওখানকার লোকজন ভয় পায় যে না, এই গাছ কাটা যাবে না। তখন ওই কাঠুরিয়া সহ অন্য সবাই ওখান থেকে চলে আসে। ওই করাত ওই রকমই ছিল, ওইখানে জং পড়ে গেছে, করাত নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই গাছের মধ্যে করাত ঢুকেছিল। বছরখানেক আগে যেটি হয় সেটা হলো ওই বট গাছটি পাশে যে পুকুরটা ছিল সেই পুকুরের মধ্যে কাত হয়ে পড়ে যায়। এটা কি কোনো অলৌকিক কোনো কারণেই হয়েছে, না এমনিতেই হয়েছে, না নিচ থেকে মাটি সরে গিয়েছে? রাস্তার একটি অংশ মাটির চাপ ধরে ওই পুকুরের মধ্যে কাত হয়ে পড়ে যায়। এখনও বটগাছটি ওভাবেই পড়ে আছে। এবার আসি ওই বটগাছের পাশে যে মসজিদ রয়েছে, ওই মসজিদ কেন্দ্রিক একটি ঘটনায়। ওই মসজিদে একজন ইমাম এবং মুয়াজ্জিন থাকতেন। ইমামটা ওই মসজিদেই থাকতেন আর কি। উনি এক রাতে খুব কান্নার একটা আওয়াজ শোনেন, মনে হচ্ছে একটা বৃদ্ধ কেউ কাঁদছে। উনি ওই শব্দ শুনে মসজিদের ভেতর থেকে বের হওয়ার পরে ওই বটগাছ থেকে একটু সাইডে দেখতে পান সাদা কাপড় পরা, বড় বড় দাড়ি একজন বয়স্ক ভদ্রলোক, সে কাঁদছে। তিনি তাকে গিয়ে সালাম দেন। সালাম দেওয়ার পরে বলেন যে আপনি কাঁদছেন কেন? তখন বলে যায় আমি হচ্ছি একজন জিন এবং এই গাছেই আমি থাকি। এই কথা শোনার সাথে ইমাম সাহেব ভয় পান। তখন ইমাম সাহেব যখন ভয় পান, তখন ওই জিনটি বলে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, কিন্তু আমার শরীরের দিকে টর্চ লাইট মারা যাবে না, তুমি টর্চ লাইট মারবে না। তখন ওই হুজুর উনি ওই জিনের মুখে শুনতে পান সব ঘটনা, যে কিভাবে তার নাতিকে হত্যা করা হয়েছে। এবং যখনই রাত্রে ওই জিনের কান্নার আওয়াজ শুনতেন, তখন উনি বের হতেন এবং জিনের সাথে কথোপকথন করতেন। ওই জিনও তার
কাছে তার মনের দুঃখ প্রকাশ করত, কিন্তু এই বিষয়টি বলা নিষেধ ছিল একদমই। তিনি বলেছিলেন যে তোমার সাথে যে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, এই বিষয়টি তুমি কখনো বলবা না, যদি না টোটাল বিষয়টা যতদিন পর্যন্ত ফ্লাশ না হয়, কিন্তু তোমার মাধ্যমে কোনো কথা আগে কাউকে বলবা না। এই বিষয়টি যখন জানাজানি হয়ে গেছে তখন এই বিষয়টি সত্যতা নিশ্চিত করেছিলেন ওই মসজিদের ইমাম সাহেব। তিনি বলেছিলেন হ্যাঁ ঘটনা সত্য, কারণ ওই দিনের সাথে আমার কথা হয়েছিল। তিনি আফসোসের সাথে বলেছিলেন যে তোমরা মানুষরা খুব হিংস্র, জিনদের থেকেও হিংস্র। কতটা হিংস্র তোমরা নিজেরাও জানো না। তো এভাবে অনেক দুঃখ করে তাকে এই বিষয়গুলো বলতেন। প্রিয় লিসেনার্স, আলাউদ্দিন সামাদের দাদি, তারা কেউই কিন্তু এখন আর জীবিত নেই। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন, সেটি হলো যে আমরা বিভিন্ন ঘটনাতে কিন্তু বারবার বলছি রাতের বেলা অ্যাবনর্মাল কোনো জিনিস দেখলে আমরা যেন তাকে আঘাত না করি। ধরুন আমরা যাচ্ছি, প্রতিমধ্যে দেখলাম বিশাল আকৃতির একটা মুরগি বা মোরগ, চিন্তা করলাম আরে এত বড় মুরগি বা মোরগ, এটাকে ধরে নিয়ে যাই, এটাকে রান্না করে খাওয়া যাবে। কিন্তু আমাদের মাথায় কিন্তু ওই সময় এই চিন্তাটা কাজ করে না যে রাস্তার মাঝখানে এত বড় অস্বাভাবিক আকৃতির বড় একটা মোরগ কেন আসবে, এটা তো কোনো স্বাভাবিক কিছু না। তারপর মনে করুন রাস্তা দিয়ে আমরা রাতের বেলা হেঁটে যাচ্ছি, কোনো কারণ নেই, পাশে থাকা একটা কুকুরকে মারলাম এক লাথি বা মারলাম একটা ঢিল বা লাঠি দিয়ে একটা বাড়ি দিলাম। এটা কিন্তু মোটেই উচিত না। সেটা জিন না হলেও বা হলেও, জিন হলে তো কোনো কথাই নেই, বিপদ তো সমূহ বিপদ। আর সেটা যদি স্বাভাবিক কোন প্রাণীও হয়, তারপরেও অকারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া কি উচিত? নিশ্চয়ই উচিত নয়। এই কারণে প্রিয় লিসেনার্স, এই বিষয়গুলিতে আমরা অবশ্যই সতর্ক থাকব, কারণ এইভাবে যদি ভয়ানক কিছু ভুল আমরা করে ফেলি, এর পরিণতি যে কি হতে পারে সেটা তো আমরা বুঝতেই পারছি। কারণ তারা অবশ্যই রক্তের বদলে রক্ত, এই প্রতিশোধ তারা গ্রহণ করবে, এবং শুধু একজনের উপর প্রতিশোধ গ্রহণ করে ক্ষান্ত হবে না, পুরো পরিবারের উপর বিপদ নেমে আসবে। তো আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ফখরুল আবেদিন, পুরনো ঢাকার গ্যান্ড এরিয়া থেকে। ফখরুলের চাচা তখন ব্যবসা শুরু করেন, নতুন ব্যবসা শুরু করেন, মানে ব্যবসায় যোগ দেন। ব্যবসাটা ছিল ফখরুলের দাদার। তিনি ওই সময় লুঙ্গি, হোসিয়ারি এগুলো মানে তার আড়ত ছিল, তিনি এগুলো আনতেন, বিক্রি করতেন, নিজের মানে দোকানও ছিল, সেখানেও বিক্রি করতেন, আবার সাপ্লাইও করতেন ঢাকার বিভিন্ন জায়গায় এবং ঢাকার বাইরে, মানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তিনি সাপ্লাই করতেন। তো তার ব্যবসার মূল অংশটা ছিল পুরান ঢাকায়, সেখানেই তার গোডাউন, এখানেই তার মালপত্র আসতো এবং থাকতো, সেখান থেকেই তিনি মোটামুটি সাপ্লাই করতেন বা নিজের দোকানে পাঠাতেন, যা করতেন, এবং একাধিক দোকান ছিল ওনার। তো ফখরুলের ছোট চাচা নাবিল, তিনি মোটামুটি অলস জীবনযাপন করতেন। তিনি কাজ করতে চাইতেন না, পড়াশোনাও করতে চাইতেন না, ঘোরাফেরা করতেন। তো তার দাদা ডিসাইড করলেন যে তাকে এই ব্যবসায় ইনভলভ করে দিবেন। তো তিনি এনে ছেলেকে ঢোকাইলেন। ছেলে প্রথম অনেক গাইগুই করলেও কয়েকদিন পরে তিনি ইউজ টু হয়ে গেলেন এখানে, এবং দেখা গেল যে ব্যবসা ভালোই বোঝা শুরু করছেন। আর ফখরুলের চাচাও বেশ মজা পেয়ে গেল ব্যবসাতে। তো তিনি মোটামুটি ভালোই চালাতেন নিজের দোকান, এবং তার বাবা তাকে মানে করে দিল, মেকশিওর করে দিল যে এই স্টোরের দায়িত্ব তোমার, এবং সাপ্লাইয়ের এই দায়িত্বগুলো তোমার, গোডাউনের দায়িত্ব তোমার। আস্তে আস্তে মানে মোটামুটি নাবিল সাহেবকে মোটামুটি বেশ দায়িত্ববান করে ফেললেন তার বাবা। তো যাই হোক, এরকম চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, নাবিল সাহেবও বেশ ভালো করছেন বাবার কাজকর্ম। তো এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় যে তাদের যেই গোডাউনটা, মানে যেখানে এসে তাদের মূল এই মালপত্রগুলা আসে আর কি, জমা হয়, সেই বিল্ডিংটা বেশ পুরনো হয়ে গেছিল, এবং এখানে একটা ক্র্যাক দেখা দেয় দেয়ালের মধ্যে, ছাদের যে ইসে। তো এইটা নিয়ে তারা কথাবার্তা বলে এটা রিপেয়ারের বেলায়। তো দেখা যাচ্ছে যে না, এটা মানে খুব একটা কাজ করছে না, রিপেয়ার করতে গেলে এই জিনিসটা পুরোপুরি এখানে খালি করে ভ্যাকেন্ট করে এইটা ভেঙে নতুন করে করতে হবে। তো এরকম কথা হয়, এবং আরও কয়েকটা দোকান ছিল ওইখানে। তো তাদের মধ্যে আলোচনার পরে তারা ডিসিশন নেয় যে তারা জিনিসপত্র সরাই নিয়ে এখানে তারা কাজ করবে, বিল্ডিং করে। তো এই সময়টাও ছিল এমন একটা সময় যে তার খুব কাছাকাছি সময় কোরবানির ঈদ পড়ে গেছে। তো মানে বেশ একটা অন্যরকম সময় তাদের ব্যবসায় মালপত্র স্টক করার, এবং সেখান থেকে সাপ্লাই হবে, বেশি মাল আসবে, এরকম একটা সময়। কিন্তু সেই সময় এটা মানে করার, তো তারা চেষ্টা করলো যে কয়েকদিন লেট করে করবে কিনা। বলে দেখলো না, জিনিসটা রিস্কি হয়ে যায়, যে কিন্তু ক্র্যাক দেখা দিচ্ছে, এটা করতে হবে, এটা ভেঙে ফেলতে হবে। তো
ফখরুলের দাদা মানে নাবিলের বাবার অনেকগুলো প্রপার্টি ছিল, মানে তিনি ব্যবসা করতেন অনেক আগে থেকে এবং তার হাতে প্রায় টাকা আসতো, বেশ কাঁচা টাকা থাকতো। তো তিনি যেখানে এই সুযোগ পেতেন যে যেখানে জমি জমার কথা কেউ বলতো বা বাড়ি ঘরের কথা বিক্রির কথা বলতো, তিনি কথা বলে যদি পছন্দ হতো, সবকিছু কাগজপত্র ক্লিয়ার থাকতো, তিনি কিনে নিতেন। তো তিনি এরকম একটা বাড়ি কিনছিলেন, সেই বাড়িটা কোনো একটা জায়গায়, এবং সেখান থেকে সহজেই মালপত্র পরিবহন করা যায়। এটা ঠিক পুরান ঢাকায় পড়ে নাই, একটু আশেপাশে কোথাও। যাই হোক, সেখানে তিনি একটা বাড়ি কিনছিলেন এবং একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির কাছ থেকে কিনছিলেন বাড়িটা। বেশ বড় একটা বাড়ি, মোটামুটি অনেকটা বাগান বাড়ির মতোই। তো সেটাতে মোটামুটি খালি থাকতো। নিচতলায় তিনি কিছু ভাড়া দিছিলেন মানুষজন, আর ওপরতলায় তিনি রুমগুলো কয়েকটা লক করা ছিল, সেগুলো খুলতেন না। এর কারণ হচ্ছে যার কাছ থেকে বাড়ি কিনছিলেন তিনি বলছিলেন যে আপনাদেরকে একটা অনুরোধ করব যে এই পাশের এই কর্নারে 2টা রুম কখনো খুলবেন না। তো তিনি জিজ্ঞেস করছিলেন, নাবিলের বাবা তিনি জিজ্ঞেস করছিলেন কেন খুলবো না এই 2টা রুম? বলে এখানে একটু ঝামেলা আছে, এই বাড়িতে ঝামেলা আছে, আপনি যদি এইভাবে কিনেন তাহলে আমি বাড়ি বিক্রি করবো না, এইভাবে বলছিল তাকে। তো তিনি কিন্তু খুলে দেখছেন ওই 2টা রুম ঠিকই আছে, ওই 2টা রুমের মধ্যে কোনো নাই, খালি 2টা রুম। তারপরও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে ওই ভদ্রলোককে যিনি বাড়ি বিক্রি করে, বলে যে তিনি বলছেন আপনি যদি এটা মানে এইভাবে এই শর্তে কিনেন যে এই রুম আপনি খুলবেন না, তাহলে আপনি এটা কিনতে পারেন, মানে না। আবার তাকে একটা শর্তও দিছিল যে নেক্সট 20 বছরের আগে বাড়ি ভাঙতে না, মানে উনি তৈরি করতে পারবেন না, কিছু ভেঙে চুরে করতে পারবেন না। এই 2টা শর্তে যদি তিনি রাজি থাকেন তাহলে তিনি বিক্রি করবেন। নাবিলের বাবা খুব অবাক হয়ে তারপরও কিনছিলেন। তো তিনি চিন্তা করছিলেন এরকম আমি কতগুলো বাড়ি ঘর কিনছি, এইগুলো এখন আমি ভাড়া দিয়ে রাখবো, অসুবিধা কি? তো নিচতলায় ভাড়া দিয়েছিলেন তিনি। খুব আশ্চর্যজনকভাবে তার ভাড়াটিয়ারও বেশি দিন টিকতো না, ওইখানে চলে যেত। এবং ছোটো ছোটো রুমে, মানে কেউই পুরো বাড়ি তো থাকতোই না, এটা বড় বাড়ি, বাংলো বাড়ির মতো। তো ওইখানে রুমগুলো তিনি ভাড়া দিয়েছিলেন, তো ওই রুমে বেশি থাকতো না, মানুষ চলে যেত। তো যাই হোক, সেই বাড়ি মোটামুটি খালি পড়ে আছে এবং ওখানে ওই 2টা রুম, তার পাশে আরও 2-3টা রুম, সবই খালি, এখানে কেউ থাকে না। তো নাবিলের বাবা তিনি চিন্তা করলেন যে এখন এইগুলারে কাজে লাগাবো, এই ঘরগুলারে, কারণ আমার ওখানে তো গোডাউনে মালপত্র আছে এবং মাল উঠাইতে হবে, এটা আসলে কোনো উপায় নেই এছাড়া। আর এখন সামনে ঈদ আসতেছে, জিনিসপত্র উঠাইতে হবে। তো তিনি নাবিলকে নিয়ে গেলেন, মানে ফখরুলের দাদা, তো চাচাকে নিয়ে গেলেন, গিয়ে সেই বাড়িতে বললেন যে এখানে তো আসছিলি। তো নাবিল মনে পড়ছে তার বাবা যখন এটা কিনছিল সে আসছিল, বাপের সাথে ঘুরতে আসছিল, দেখছে, মানে তাদের পরিবারের সবাই এসে দেখছে, অনেকগুলো বাড়ি দেখছে। তো নাবিলের কাছে বেশ ভালোই লাগছিল, কারণ ওই বাড়িটা এমন একটা জায়গায়, এটা একটু খোলামেলা জায়গা, হ্যাঁ, রাস্তাটা যে আছে বাসার সামনে সেখান থেকে সোজা গেলে অনেকগুলো গাছ, তারপরে একটা বিশাল পুকুর, বাসার ভেতরে যে কম্পাউন্ড সেটার মধ্যে পেছন দিক অনেক গাছ আছে বাসার, এবং একদম মানে পুরনো একটা বাড়ি, অন্যরকম। নাবিলের বাড়ির ছাদে উঠছিল, তার কাছে অন্যরকম লাগছে। এবং বাসার পেছন দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা, ওই জায়গায় একটা জায়গায় দেখে মনে হয় যে এক সময় এখানে একটা চাতালের মতো ছিল, হয়তো এখানে পূজা অর্চনা হতো, কিন্তু এখন ওখানে কিছুই নাই, মানে ফাঁকা জায়গাটা কেমন দিন একটু অন্যরকম। তো নাবিলের কাছে তখনই অন্যরকম লাগছিল। আর এখন এতদিন পরে এসে, মানে মাঝখানে তো বেশ একটা সময় গেছে, সে এই বাসার ধারে কাছেও আসে নাই। তো আসার পর এইবার তার কাছে বাসাটাকে একদম মানে ভৌতিক মনে হইতেছে। কারণ হচ্ছে যে এই বাসাটার নিচে তখন যখন প্রথম আসছিল তার বাবার সাথে, তখন কিন্তু এখানে নিচে এই পাশেও ভাড়াটিয়া ছিল রুমগুলোতে, এবং তারা হাঁটা চলা করতো, এরকম মানে মনে হচ্ছিল যে একটু মানুষজন আছে। এখন দেখতেছে যে এই পাশে পুরাই তালা মারা, ওখানে মানুষজন নাই, আর ডান পাশে 2টা রুমের মধ্যে মানুষ আছে। তো তারা কথা বলতেছে, তো তারা বের হয়ে এসে আদাব দিল নাবিলের আব্বাকে এবং কথা বললো তারা। তো উনি কথা বলতেছে, নাবিলের দিক দিয়ে ঘুরতেছে, দেখতেছে। তো বাসাটার পেছন দিকে চলে গেল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তার বাবা যখন কথা বলছে, নাবিল হেঁটে হেঁটে পেছন দিকে গেল, কিউরিয়াসিটির থেকে, যে তাদের নিজেদের বাড়ি কখনো এরকম চেক করে না, আসে না। তো হাঁটতে হাঁটতে পেছন দিকে যেয়ে দেখতেছে যে ওই জায়গাটা একদম নীরব, কারণ এই পাশে রুমগুলো তালা মারা, তো দোতলা রুমও তালা মারা, এবং ওই দোতলার যে ফিক্সড তালা মারা রুমগুলো কিন্তু এই সোজা এই পাশে। তো নাবিল হাঁটতে হাঁটতে বাসার পেছনে চলে আসছে, পেছনে এসে দেখতেছে বড় বড় 2টা নারকেল গাছ, বেশ বড়, এবং তার নিচে একটা চাপকল আছে। তো চাপকলটা দেখে বোঝা যেতেছে বেশ পুরনো চাপকল, এটা মনে ইউজ হয় না, ব্যবহার হয় না, একদম মনে হচ্ছে যে কেমন মানে জং টং পড়া টাইপের আর কি, এরকম পড়ে আছে, আর নিচে পানি টানি নাই, শুকনা একদম। তো বুঝলো যে এটা কেউ ব্যবহার করে নাই এই চাপকলটা। সে দেখলো কেমন জানি একটা পরিবেশ, তার মনের মধ্যেই জানি কেমন লাগলো। পেছন দিকে দেখলো ডানে একদম একটা গলির মতো চলে গেছে, পিছনে যে দেয়ালটা এটা পুরনো ইটের দেয়াল, আর মানে ওই দেয়ালটার মধ্যে কোনো প্লাস্টার কিছু নাই, মানে পুরনো ইট, বোঝা যাচ্ছে ইটের সাইজ দেখে, এবং শ্যাওলা খেয়ে গেছে। আর এই পাশে আর ওই যে মানে কোনো মতে আছে আর কি, এটা ঠিক আছে, একটা ইলেকট্রিকের মিটার এরকম ঝুলতেছে
পাশ থেকে। নাবিলের কাছে কেমন যেন একটু অন্যরকম লাগলো জায়গাটা, মানে দেখেই কেমন যেন একটা মানে গা ছমছম ভাব চলে আসে। আর সেই যে কলটার এই পাশেই একটা এরকম ওই যেটা বললাম যে চাতালের মতো, উপরে চাতাল বলতে কি উপরে একটা পাকা ছাদের মতো খোলা জায়গা। ওই দেখে বোঝা যায় ওখানে হয়তো কোনো সময় পূজা অর্চনা হইতো, এখন কিছু নেই, জায়গাটা ফাঁকা পুরা। তো নাবিল দেখলো কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। এই সময় তার বাবা ডাক দিল, তো সে আবার হেঁটে চলে আসলো সামনে। আসার পর নিচের লোকদের সাথে পরিচয় করা দিল, আর তারা ওখানে ভাড়া থাকে। তো বললো যে আমি তো এখানে ওদের সাথে কথা বলছি অলরেডি, যে আমি এখানে জিনিসপত্র নিয়ে আসতেছি, আমার গোডাউন বানাবো। তো নিচের রুমগুলো চিন্তা করতেছিলাম, কিন্তু ওইটার পিছনের আমি সিকিউরিটি পাইতেছি না। এই জালনা গ্রিল এগুলো মনে হয় শক্ত না, আর এই সামনের দরজাও পুরাই হয়ে গেছে। তো আপনারাও তো সবসময় মানে এখানে পাহারা দেওয়ার মতো থাকবেন না। তো ওনারাও বললো যে না, আসলে আমাদের তো কাজ আছে, এদিক ওদিক থাকি সবসময়, তো এটা সম্ভব না। যদি আপনি কাউরে পাহারায় রাখতে পারেন তাহলে এক কথা, পাহারায় রাখাটাও আসলে কেমন, এখানে কেমনে থাকবে আপনার লোক সারাক্ষণ? এখান তো মানে আসলে পুরা নির্জন নীরব, আপনার লোক সারাক্ষণ থাকতেও পারবে না এখানে। এমনি জিনিসপত্র রাখতে চান রাখতে পারেন। তো তখন নাবিলের বাবা বললো যে এক কাজ করি, আমি 2 তলা রুমে রাখি এখানে, এই পাশের রুমগুলো। তো দেখা হলো যে ওই লোকগুলা নিজেদের দিকে মুখ চাওয়াচাই করতেছে, তারা কিছু বলতেছে না, চুপচাপ। এখন যেহেতু নাবিলের বাবা বাসার মালিক, তাকে তো তাদের কিছু বলার নাই। নাবিল খানিকটা রিড করলো লোকগুলার ফেস, তার কাছে মনে হলো এখানে কোনো কিন্তু আছে, লোকগুলা কিছু বলতে চায় তো বলে না। তো নাবিল আর কিছু বললো না। তো নাবিলার বাবা মোটামুটি, সে তার বাবাকে চিনে, তার বাবা যদি কিছু ডিসাইড করে তো সে সেটা করবেই। তো তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, আমি পরে পাঠাই দিব আমার ছেলেকে দিয়ে, লোক দিয়ে। তো নাবিলও তাদের সাথে পরিচয় হয়ে চলে আসলো। যত সময় নাবিলের বাবা করিতকর্মা মানুষ, তিনি লোকজন ঠিক করে নাবিলকে দিয়ে বললেন যে ওইটার গোডাউনটারই করো। আর বলে দিলেন যে যদি আমাদের মালপত্র বেশি আসে, আর ওই যে তাদের যে এই জায়গাটা এখান থেকে কাছাকাছি আবার একটা ডিস্ট্রিক্ট পাশেই, তো বললো যে ওইখানে যদি পাঠানোর জন্য যা আছে সব ওইখানে রাখবা, মানে এখান থেকে সাপ্লাই হবে সেটা, তাহলে আর ওইদিকে কোনো চিন্তাই নাই, এদিক থেকে সাপ্লাই হয়ে যাবে সরাসরি। আর যদি প্রয়োজন হয়, যদি এমন হয় যে ওই পাশের ডিস্ট্রিক্টে জিনিসপত্র লাগতেছে, সেই ক্ষেত্রে ওই যে 2টা রুম বলছে যে লাগায় রাখতে, ওই 2টা আমি খুলে দিব, ওইটা লাগায় রাখার কোনো প্রয়োজন নেই। এগুলা উনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন, ওনার সাথে সব কিছু আমার ডিল মানে এটার সাথে আমার ওই 2টা রুম আটকায় রাখার কোনো মানে আমি দেখি না। নাবিল তার বাবাই বললো যে আপনি না বলছেন খুলবেন না, কি বলে সমস্যা? বলে যে না ওইগুলো কথা কি, এখন তো আমার বাড়ি, আমি তো লিখে নিছি, সব কিছু তো আমার। এর কতদিন হয়েছে এর হিসাব আছে? বাড়ি কিনছি তো কতদিন হয়ে গেছে। তো নাবিল আর কিছু বলে না। তো তার বাবা মোটামুটিভাবে করে সব মালপত্র এনে লোড শুরু করে, নাবিল সাথে থাকে তত্ত্বাবধানে, এসে মানে তার লোকজন নিয়ে এসে আস্তে ধীরে ওখানে মাল উঠাইতে থাকে। তো নিচে 2জন লোক দেখা যাচ্ছে চুপচাপ, কিছু বলে না, তারা চুপ করে থাকে তাদের মতো। নাবিল মোটামুটি তাদের এটার একটা ওয়্যার হাউসের মতো বানায় ফেলে, এবং তখন পর্যন্ত এই পাশের রুমটা খুলে নাই। তো মানে এই পাশে 2টা রুম খুলে নাই। আর সে তার লোকদেরকে বলে যে প্রতিদিন আসবা, এখান থেকে মালপত্র যা সাপ্লাই হবে, তোমরা এগুলো চেক করবা, গুনবা, যা যা করার সব করবা, পরে সন্ধ্যার সময় ফাইনাল এখানে গুন্দি করে লক করে দিবা রুম, মানে তালা তোলা মেরে চলে আসবা সুন্দর করে। আর ওই যে নিচের ওই লোকদেরকে বলছো দাদা আপনারা একটু দেখেন, এই বলে রাখলো। এরকম করতে করতে ঈদের কাছাকাছি সময় চলে আসছে, মানে একদম ঈদ কাছায় আসছে। তো এই সময় তাদের বড় বড় এরকমই আসলো, সাপ্লাই আসলো, ডেলিভারি। তো তখন এগুলো আসছিল পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের জন্য, মানে ওখানে যেতে হবে, যেটা নাবিলার বাবা বলছিল। তো এইখান থেকে সাপ্লাই করা খুবই সোজা, কাছাকাছি নদীর আছে, ওখান থেকে চলে যায় একদম কাছাকাছি। তো নাবিলের বাবা যেটা বলছিল, ওই রুম 2টাকে খুলে ফেলা হয়। তো খোলার দিন নাবিল নিজেই খুলে দিছে, চাবি দিয়ে দরজা খুলে দিছে। এবং খোলার পর নাবিলের কাছে একটু অস্বস্তি লাগছে, মানে সে তো আসলে ইয়াং মানুষ, এবং সে তো শুনছে তার বাবার কাছে যে বাড়ি বিক্রি করছে, সে বলছে এই রুম 2টা খোলা যাবে না। তো কিন্তু সে তারা আসলে তো কেউ নাই খোলার মতো, তার বাবা আসে নাই। তো সে খুলে রুম 2টা, তালাগুলা খুলে, এবং চাবিগুলা বেশ পুরনো, এবং সে বুঝতেছে যে এই তালাও পুরনো, ওই যে আগের আমলে যেরকম তালা বানানো থাকতো এরকম ঘোরানো, উপরে একটা এরকম ইয়ে আটকানো, সেই ধরনের চাবি। তো তালা খুলে খটাং করে খুলে, তালা খোলার পর দরজা খুলে নাবিলের কাছে বেশ একটু অস্বস্তি লাগছে। দরজা খোলার পর দেখে যে একদম মানে ধুলো ধূসরিত ঘরের মেঝে, ঘরের মধ্যে তেমন কিছু নাই, তবে ঘরের একটা কোণে বেশ মানে এরকম খাঁচ কাটা একটা জায়গা, বেশ গভীর ডিপ, ওই জায়গায় কিছু রাখা ছিল, হতে পারে কোনো মূর্তি বা কিছু রাখা ছিল একসময়, এখন কিছু নাই। আর দেয়ালের মধ্যে এরকম কিছু ডিপ কাটা, সেটার মধ্যে কিছু সে প্রদীপ টদীপ রাখা দেখলো, মাটির প্রদীপ সলতে দিয়ে রাখা, তারপর পিতলের প্রদীপদানি, এগুলো কয়েকটা রাখা আছে। তো তাকায় দেখলো কেমন জানি একটু গা ছমছম করা পরিবেশ, ঘরগুলা খালি করলো এবং তাদের লোকজন পরিষ্কার শুরু করলো।
পরিষ্কার করে তারপরে তাদের মালপত্র এনে এখানে উঠানো শুরু করলো, মানে জমায় ফেললো ঘরের ভেতরে, 2টা ঘরেই মালপত্র রাখা হলো, আবার তালা মেরে দেওয়া হলো এবং ওই তালাটাই মারা হলো। তো যথারীতি নাবিল তার লোকদেরকে বললো যে এখানে মালপত্র যা সেইখান থেকে এইভাবে সাপ্লাই হবে, নৌকায় করে চলে যাবো, এখানে এসে আবার তালা মেরে দিবা, এই মাল কাউন্ট রাখবা, সব কিছু সে বুঝা টুজাই দিল তাদেরকে। তো এইভাবে তাদের চলতেছে, এর মাঝে কিন্তু কিছু হয় নাই, মানে পুরা সুন্দর একটা অপারেশন তাদের চলতেছে জিনিসপত্র ব্যবসার। তো চাঁদ রাত্রে তাদের এখানে প্ল্যান হলো যে তারা নাবিল এবং তার বন্ধুরা বেশ পার্টি করতো, তাদের সে পার্টি করারই চাঁদ রাতে খুব আনন্দ ফুর্তি করতো তারা। তো এই ফুর্তিগুলো তারা করতো সাধারণত নাবিলদের ওয়্যার হাউসের ওইখানে তারা বেশ মজা করতো। তো এইবার তো ওয়্যার হাউসের ওই বিল্ডিং ভাঙা, ওখানে কাজ করতেছে, ওটা তো আন্ডার কনস্ট্রাকশন, ওইখানে হবে না। নাবিলের বন্ধুরা তাদেরকে ধরলো, এই সেই কি অবস্থা, কি হ্যান ত্যান, এগুলা মানে একদম জেগে ধরছে যে আজকে পার্টি হবে। তো নাবিল এবং নাবিলের 2 বন্ধু বিশেষ করে তারা খুব ক্লোজ আর কি। তো ওই 2জনকে সে অ্যাভয়েডই করতে পারতেছে না, বাকিদের সাথে সে এলাকায় ঘোরাঘুরি করে টাইম কাটাই দিছে, কিন্তু ওই 2জনকে সে অ্যাভয়েডই করতে পারতেছে না। তো সে তাদেরকে নিয়ে বলল, আচ্ছা চল তাহলে আমার যে আরেক ওয়্যার হাউস আছে ওইখানে যে আমরা আড্ডা দিই রাত্রেবেলা, সারা রাত ওখানে থাকবো, মানে সন্ধ্যার পর থেকে সারা রাত থাকবো, ভোরবেলা চলে আসবো আমরা। তো তারা ওরকম প্ল্যান করে, তাদের মোটরসাইকেল ছিল সে সময় H100S, সেগুলো নিয়ে চলে গেল ওইখানে। তো গেছে যখন তারা 3 বন্ধু এখানে আসছে রাতের বেলা। তো রাতে যখন আসছে এসে মোটরসাইকেল পার্ক করছে গেট দিয়ে ঢুকে, তাদের গেটে তখন কোনো লোক নাই, কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, শেকল দিয়ে এরকম পেঁচানো। তো সেটা খুলে মোটরসাইকেল নিয়ে নাবিল ঢুকছে, নাবিলের সাথে তার 2 বন্ধু ঢুকছে। রাত তখন বাজে প্রায় 9:30। তো এই 9:30টার সময় ওই জায়গাটা এবার একবার নীরব নিথর হয়ে গেছে, কারণ আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, পুরা মানে এই রাস্তাটাই পুরা নির্জন। এর মধ্যে তাদের এই মোটরসাইকেলের যে শব্দ সেটাই বিকট মনে হইতেছিল। এই দরজা খুলছে, ক্যাঁচ কোচ শব্দ হয়েছে, শিকলের খোলার শব্দ হয়েছে, তালা মারছিল শিকলে। তো ভিতরে ঢোকার পরে তারা যে যখন মানে মোটরসাইকেলটা অফ করছে তখন কিন্তু চারিদিক থেকে নিস্তব্ধতা তাদের পেয়ে বসছে, শুধু ঝিঝি পোকার শব্দ ঝিঝি করতেছে, চাঁদের আলোতে বিল্ডিংটাকে একটা দৈত্যর মতো লাগতেছে এরকম, আর বেশ স্পুকি। তো নাবিল চিন্তা করলো, আর এখানে কাকাবাবুরা কই, মানে নিচে যারা ভাড়া থাকেন। তো তখন বুঝলো যে না, ওনারা তো এখানে স্কুল টিচার, এই জায়গায় ওনারা ভাড়া থাকতেন। তো সুতরাং যেহেতু ছুটি, এখন তো মানে যে ছুটি তারা নাই, থাকবে না স্বাভাবিক, খালি খা করতেছে পুরা। তো নাবিল বললেন যে হ্যাঁ চল উপরে যাই। আস্তে ধীরে তারা হাঁটা শুরু করলেন এবং তাদের কাছে কিন্তু লাইট নেই কোনো, মানে ফ্ল্যাশ লাইট বা কিচ্ছু নাই, ওই লাইটার আছে পকেটে, ওইটাই একটা অন্ধকারে চলার ভরসা। তো হাঁটতে হাঁটতে সিঁড়িতে আসলেন, সিঁড়ির মধ্যে আলো আধারি, মানে ওই যে উপরে তো খোলা, ওখান থেকে চাঁদের আলো এসে ঢুকতেছে, এই আলো আধারিতেই হেঁটে হেঁটে 2জন উঠতেছে এবং উঠতে হবে তাদের দোতলায়। এই প্রথম যে ল্যান্ডিংয়ে আসছে দোতলায় উঠতে যেই তাদের কাছে কেন ভয় লাগতেছে, নাবিল 2 ফ্রেন্ডের কাছেই। তার ফ্রেন্ড বলতেছে যে কিরে বেটায় তো ভূতের বাড়িতে নিয়ে আসলি, কথাটাও মনে হলো যে ওই সিঁড়ির মধ্যে একো হলো কথাটা, তো মানে গায়ে কাটা ধরে যায় এরকম একটা অবস্থা। যাই হোক হাঁটতে হাঁটতে নাবিল উঠলো বলে, আরে বেটা এখানে তো দিনের বেলা মানুষ থাকে, ওরা মালপত্র টানাটানি করে, কি কস, পুরানো বাড়ি এর জন্য এরকম। তো হাঁটতে হাঁটতে তারা ওই ব্যালকনি ধরে হেঁটে গেল সেই রুমগুলোর কাছে। নাবিল তার যেই কর্মচারীরা ছিল দিনে তাদেরকে বলছিল যে নাস্তা রাস্তায় জিনিসপত্র এনে রাখতে, এখানে সে হয়তো এখানে ঘুরতে আসতে পারে। তো যাই হোক তার কর্মচারী এটা রাখছে। নাবিল যে ওই দরজা খুললো, টস করে দরজা খুললো এবং এই যে দরজাটা খুলছে এটা কিন্তু সেই যে নিষিদ্ধ রুম, মানে যেখানে খোলা নিষেধ ছিল সেই রুমে, এবং ওইখানেই কিন্তু একটু খালি, বাকি রুমগুলো একদম প্যাক জিনিসপত্র দিয়ে। ওই রুম 2টাই একটু খালি আছে, তার মধ্যে একটা রুম মোটামুটি ভালো খালি, একটু বেশি খালি, ওইটাই খুলছে। ওখানে চেয়ার টেবিল সেট করছে তারা এবং ওখানে পার্টি বিছাইছে, ওখানে বসতে পারে ফ্লোরে, এরকম অবস্থা। তো যাই হোক ঢুকলো, ঢুকে বাতি জ্বালাই দিল, ওখানে দেখে যে হ্যাঁ বাতি জ্বলে উঠছে। তখনকার তো এই লাল ফিলামেন্ট বাতি জ্বলতো আর টিউবলাইট, তো এখানে টিউবলাইট ছিল না, ফিলামেন্ট বাতি। তো ফিলামেন্ট বাতির আলোতে বসলো, যার তখনও ঝিঝি পোকা ডাকতেছে ঝি। তো নাবিলের বন্ধুরা বলছে, বেটা তুই নিয়ে আইসস ভূতের বাড়িতে পার্টি করতে, পুরা ভূতের বাড়ি একটা। নাবিল বলছে, আরে না এটা ভূতের বাড়ি কই, এ তো গোডাউন, সারাদিন বিজি থাকে, দেখ না মালপত্র এসে, তো করে দেখা মনে হয় যে পাশের রুমগুলো তো মাল আছে ভর্তি। তো যাই হোক তারা মোটামুটি বসে এখানে গল্প গুজব করলো কিছুক্ষণ পর। তো তার বন্ধু একদিন বললো যে দোস্ত আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে কিন্তু যাইতে গেলে মামা উপরে নাই, বাথরুম কিন্তু নিচে পিছনে, এই যে বাড়ির পিছন দিকে যে এইদিকে বাথরুম, তো ওইখানে গোসলের জায়গা, ওইখানেই বাথরুম, তো ওখানে যাই ইউজ করতেইব। তো তার বন্ধু বলতেছে যে আমি একা যাবো এনে অন্ধকারে। তো বললো যে না চল। তো
তো নাবিলি নিয়ে গেল ওদেরকে, দুইজনকে নিয়ে গেল। তো হেঁটে যখন নিচে নামছে ওরকম ঝিঝি পোকা ডাকতেছে। তো নাবিল আবার উপর থেকে আসার সময় এবার সে ওই তাদের ওই ড্রয়ারের ভিতরে রাখা ছিল, ফ্ল্যাশ লাইট রাখা ছিল, ফ্ল্যাশ লাইট নিয়ে নিছে। তো ফ্ল্যাশ লাইটটা জ্বালায় হেঁটে হেঁটে নিয়ে বন্ধুদের নিয়ে গেল। তো দেখলো ওই যে পিছনে যেখানে সেনকে আসছিল সে ওই যে চাপকল আছে, চাতাল আছে, তার ওই সাইড দিয়ে কর্নারে বাথরুম সে দেখছিল ওই দিনই, মানে একটা এরকম বাথরুম উপরে টিনের চাল করা ছোট একটা বাথরুম, ওইটাতেই ইউজ করে এখানে যারা ভাড়া থাকে তারা। তো ওখানে নিয়ে গেল, তার বন্ধুরা একে একে বাথরুম ইউজ করলো, সেও করলো। এবং ওইখানে দেখা গেছে যে তার একটা টিনের ট্যাঙ্কি তারা সেট করছে পানির জন্য, সেখান থেকে পানি তারা সাপ্লাই হয়। মোটামুটি সাপ্লাইয়ের পানিটা নিয়ে আসে আর কি। ওখানে চাপকলটা যে ব্যবহার হয় না সেটা বুঝছে, চাপকলটা ব্যবহার হয় না। ওই তারা ওখানে মোটর পাম্প দিয়ে ওই টিনের ট্যাঙ্কিতে বা স্টিলের ট্যাঙ্কি সেই সময় যেগুলো ছিল আর কি, সেটা পানি উঠে রাখতো। তো মোটামুটি তারা সবাই ওখানে বাথরুম ব্যবহার করে চলে আসে। উপরে এসে তাদের গল্পগুজব শুরু হয়ে যায়। তারা বেশ গল্পগুজব করতেছে, আড্ডা দিতেছে। তার বন্ধু বলতেছে যে আমি তো ওয়াকম্যান নিয়ে আসছি সাথে, যদি তোর এখানে একটা অ্যাম্পলিফায়ার থাকতো তো গান বাজান দিত। তো হ্যাঁ মজা হইতো এই সেই হানতেন। তো যাক, তারা ভালো সময় কাটাইতেছে তিনজনে, মানে গল্প গুজব করতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, টুকিটাকি যা যা খাবার দাবার এনে রাখছে এগুলো খাচ্ছে। তো খেতে খেতে তাদের এরকম রাত হয়েছে, গভীর রাত, আরও গভীর রাত। এক পর্যায়ে নাবিল তাদেরকে বললো যে দোস্ত আমি তো সারাদিন একটু মানে অনেক কাজ করছি, আমি একটু রিল্যাক্স করি, একটু শুয়ে থাকি। হ্যাঁ না না তুই রিল্যাক্স করি, আমরা এখন কার্ড খেলাম, মানে তারা কার্ড খেলবে। বল না দোস্ত আমার মাথাটা জানি কেমন করতেছে, আমি একটু শুয়ে থাকি। তো এই বলে নাবিল বলতেছে প্লিজ দোস্ত আমার টাইম দিয়ে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি শুয়ে থাকি একটু। তো তখন দুই বন্ধু বললো আচ্ছা ঠিক আছে। তো নাবিল আস্তে করে যে ওই যে পাটি পাতা ছিল পাটির উপর শুয়ে পড়লো, শুয়ে এসে একদম মাথার নিচে হাত দিয়ে চুপচাপ শুয়ে একসময় সে কখন ঘুমায় গেছে তার খেয়াল নেই। তো অনেকক্ষণ পর নাবিলের ঘুম ভাঙছে, এবং ঘুম ভাঙছে খুব আশ্চর্যজনকভাবে। তার মনে হচ্ছে যে তার মাথার মধ্যে কেউ কঁচ 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 শব্দ করতেছে, লোহায় লোহায় বাড়ি দিলে বা খসা দিলে যেরকম শব্দ হয় সেরকম মনে হচ্ছে। শব্দটা একেবারে খুব মানে বেশি রকমের আসতেছে, মনে হচ্ছে তার মাথার মধ্যে লাগতেছে। এরকম হচ্ছে নাবিল ঘুম থেকে উঠে। তো উঠে এসে যে দেখে যে সেই যে রুমে, সে রুমটা অন্ধকার, কোনো বাতি নাই, মানে এখানে বাতি জ্বলতেছিল। সে যখন ঘুমায় যায় তখন কিন্তু তার দুই বন্ধু গল্প করতেছে, মানে নিজেদের মধ্যে গল্প করতেছে, এবং তারা ওখানে কার্ড খেলতেছিল, এবং তাদের সামনে নাস্তা টাস্তা ইত্যাদি রাখা ছিল। তো সে যখন উঠে দেখতেছে রুমটা অন্ধকার, মানে একদম ডিপ অন্ধকার, এবং সেই ঝিঝি পোকার শব্দ মানে আসে। আর ডানে বামে তাকালো অন্ধকারের মধ্যে, সে ওই যে একটু হালকা আলো আসতেছে জানলার ফাঁক দিয়ে, চাঁদের আলো, সেটাতে মানে ওই যে চোখে শুয়ে আসছে অন্ধকার। এর মধ্যে সে দেখতে পাচ্ছে যে তার যে বন্ধু, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু পাশে শুয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে, মানে এরকম, আরেকজন নাই, একজন ঘুমাচ্ছে পাশে এরকম শোয়া। তো সে অবাক হলো, কিরে এই অবস্থা কেন? তো এই সময় সে শব্দ পেলো যে তার মাথার মধ্যে আসলে শব্দ কিসের আসতেছিল, ক্যাচ 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 ক্যাচ, লোহায় লোহায় শব্দ, মনে হচ্ছে যে কেউ চাপকল চাপলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। তো নাবিল চিন্তা করলো চাপকল কে চাপতেছে, কান ভালো মতো পাতলো, দেখলো হ্যাঁ পানি ফসফস ফসফস করে পানি বেরিয়েছে, আবার পানি বেরোনোর শব্দ, চাপকল চাপার শব্দ। তো চিন্তা করলো কিরে পানি চাপতেছে কে, চাপকল, আর ওই আরেক যে বন্ধু সে কই, মানে তার নাম ছিল হোসেন, বলতো হোসেন কই, চিন্তা করতেছে। তো নাবিল তাড়াতাড়ি উঠলো, উঠে তার যে বন্ধু শুয়ে আছে ওর নাম সোহেল, তাকে ডাকতেছে, এই সোহেল, এই ওঠ, এই ওঠ, এই হোসেন কই, হোসেন কই। তো দেখা যাচ্ছে ওই সোহেল যে ঘুমায়, মানে শুয়ে পড়ছে, ঘুমাইছে, সে এমন ডিপ ঘুমে, সে শুধু এরকম শব্দ করে আর কিছু বলতেছে না, মানে সে একদম ডিপ ঘুমে, সে মানে মানে তলায় গেছে, সে আর উঠতেছেই না। তো নাবিলের তখন একটু অন্যরকম লাগলো যে ঘুমায় গেছে, আর কি অবস্থা কি। তো উঠে সে তাড়াতাড়ি ওই তার যে ফ্ল্যাশ লাইটটা খুঁজলো। তো ফ্ল্যাশ লাইটটা হাতাইতে হাতাইতে দেখলো যে হ্যাঁ এই এক পাশে রেখে দিছে, ফ্ল্যাশ লাইটটা নিল, ফ্ল্যাশ লাইট নিয়ে সে রুমের বাতিটা আবার জ্বালাইতে গেল। তো রুমের বাতির সুইচ, তখন এরকম কালো রঙের সুইচ ছিল নবের মতো, সেটা দিল, দেখে রুম জ্বলে না, বাতি জ্বলে না, টস 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 কয়েকবার মারলো, জ্বল না। তো চিন্তাগুলো কিরে কারেন্ট বন্ধ হয়ে গেলো কেন হঠাৎ করে, কি ব্যাপার, কারেন্ট নাই নাকি, এই চিন্তা করে সে ফ্ল্যাশ লাইটটা জ্বাললো। তো ফ্ল্যাশ লাইটটা জ্বেলে একবার সে মারলো সোহেলের দিকে, মানে দেখলো যে মুখের মধ্যে মারলে আলো জ্বলে নাকি। তো মুখের মধ্যে আলো মারছে, দেখেছে সোহেল একদম বেঘরে ঘুমাচ্ছে, সে ওঠার নামগন্ধ কিচ্ছু নাই। সে বুঝলো যে সোহেলরা এই এতক্ষণ আড্ডা দিচ্ছে, পার্টি করছে, তারা মানে সোহেল মনে হয় মানে ঘুমায় গেছে, ডিপ ঘুম। তো সে হেঁটে ঘর থেকে বেরোলো, মানে দরজাটাকে দেখলো দরজা ভেজানো, দরজা লাগানো না, ভেজানো। দরজাটাকে টান দিয়ে সরাই সে বেরোলো। বেরোই জানি তার কাছে কেমন একটু অস্বস্তি লাগা শুরু করলো। নাবিলের কাছে মনে হইতেছে যে এই যে করিডোরের মধ্যে অশুভ কিছু তার জন্য অপেক্ষা করতেছে। আর তার মনে হইতেছে যে একদিন করিডোরের শেষ মাথায় ওই পাশে কিন্তু রুম আছে আরো, সেই রুমের ওই জায়গায় তার অন্ধকার অংশটার মধ্যে হচ্ছে কেউ একজন আছে, তার কাছে মনে হইতেছে।
এবং সে সম্পূর্ণ একা, কেননা সোহেল ঘুমায় গেছে আর হোসেন কোথায় সে জানে না। অবাক লাগলো, এবং তখনকার সময় তো আসলে সেলফোন নাই যে কল দিবে। তো নাবিল আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে গেছে সিঁড়িঘর পর্যন্ত, এবং সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছে। তো সিঁড়ি দিয়ে নামতেছে যখন, তার কাছে তখন মনে হচ্ছে যে এই জায়গা নিশ্চয়ই ভৌতিক, কারণ এখানে এই যে 2টা রুম খোলা নিষেধ, কেন নিশ্চয়ই এটার মধ্যে কোনো ব্যাপার আছে। আর এত বড় একটা বাড়ি, এখানে ঘটনাটা কি, কেমন জানি আসলেই কেমন লাগে। তো তারপরে তার মাথায় চিন্তা আসতেছে যে চাপ কল চাপতেছে কে। ওই সময় তো হোসেন সোহেল দুজনে ভয় পাইতেছিল বাথরুমে একা যেতে, আর এখন মানে পার্টি করে সোহেল ঘুমায় গেছে আর হোসেন বেড়ে কি ওদিকে গেছে নাকি, চাপ কল কে যাবে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে ফ্ল্যাশ লাইট জ্বেলে নিচে নামলো। নিচে নেমে যাচ্ছে এবং সেই চাপ কল চাপার শব্দটা প্রকট হইতেছে, মনে হইতেছে আরো জোরে, মানে শব্দটা আসতেছে তার কানে এসে লাগতেছে, ক্যাচ ফস ফস করে পানি বেরোইতেছে এরকম। তারপর সে শুনলো একটা গলায় কেউ গান গাচ্ছে, এবং গানটা খুব অদ্ভুত গান। এই গান কিন্তু কখনো নাবিল শুনে নাই, তার কানেও আসে না এরকম গান। অদ্ভুত কোন একটা গান, মানে কেউ গাচ্ছে, এবং সেই গানটা অনেকটা কেমন জানি, মানে কেমন একটা গান, মানে এটা মানে স্বাভাবিকভাবে কোনো গান এরকম হয় না, এরকম একটা গানের শব্দ আসতেছে, কিন্তু কণ্ঠটা তার কাছে মনে হইতেছে এটা হোসেনের কণ্ঠ। তো তার কেমন জানি গা কাটা দিয়ে উঠলো, এবং এই গানের কণ্ঠ শুনে গা কাটা দিয়ে উঠছে তার। তো সে সামনে যেতে যেতে বের হয়ে আসছে একসময় ফাঁকা জায়গাটায়, যেই জায়গায় টিউবওয়েলটা আছে এবং ওই বড় গাছগুলা এবং চাতালটার এখানে। তো সে কিন্তু লাইটটা মাটির দিকে মেরে রাখছে, মানে হেঁটে হেঁটে যে আসছে মাটির দিকে মেরে। তো সে হঠাৎ করে মনে হলো যে শব্দটা খুব জোরও শুনলো টিউবওয়েলের, এবং মানে সে লাইটটা উঠায় নাই, মানে চাঁদের আলো পড়ছে তো হালকা, এটার মধ্যে আলো আধারিতে তার মনে হইতেছে ওই টিউবওয়েলের কাছে কেউ একজন টিউবওয়েল চাপতেছে এরকম, আর টিউবওয়েলের নিচে কেউ বসা, যেখানে যে পানিগুলো পড়তেছে ফসফস করে ওখানে কেউজন বসা। তো চিন্তা হলো কে, মানে তার ভয় লাগছে, এবং ওইখান থেকে ওই যে গানের শব্দটা আসতেছে, কণ্ঠটা কিন্তু অনেকটাই হোসেনের মতো। তো নাবিল আরো 2 পা সামনে গেছে, সে প্রচন্ড ভয় পেয়েছেন, চিন্তা করতেছে লাইটটা মারবে নাকি ওদিকে। এর মধ্যে কিন্তু আলো আধারি অনেকটা শুয়ে আসছে তার চোখে। তো সে লাইটটা জাস্ট মারতে গেছে উপরে, সামনে এরকম বাড়ায় ধরতে গেছে, দেখলো লাইটটা টাস করে নিভে গেল। খুবই অবাক কাণ্ড, এবং লাইটটা নেভার সময় তার কাছে মনে হচ্ছে যে লাইটটা বাঁকা হয়ে গেছে। আলো কিন্তু বাঁকা হয় না, মানে আলো কিন্তু বাঁকা হয় না, কিন্তু তার কাছে মনে হলো আলোটা বাঁকা হয়ে গেছে, বা আলোটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম লাগলো। মানে তার যে আলোটা উঠতেছিল উপরের দিকে সেটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম মনে হলো। প্রচন্ড রকমের ভয় পাইছে নাবিল, আসলে চিন্তা করলো যে এই সিন কোনোদিন সে দেখেনি, যে একটা আলো এরকম বাঁকা হয়ে গেল, বা অথবা আলোটাকে কেউ খেয়ে ফেললো এরকম লাগলো। সে তাকায় দেখলো ওই যে আলো আধারির মধ্যে অনেকটা তার চোখে শুয়ে আসছে, দেখতেছে একটা কালো শাড়ি পরা কোনো মহিলা হবে, কারণ চুলগুলো ছাড়া, এরকম চুলগুলো এরকম ছাড়া, সে চাপ কলটা চাপতেছে বারবার, এরকম বোঝা যাচ্ছে চাপ কলটা চাপতেছে, আর সেটার নিচে বসা। তার মনে হলো এই চাঁদের আলোতে যতটুকু অবয়বে মনে হলো যে তার ফ্রেন্ড হোসেন বসা। মানে সে খুব অবাক হয়ে গেছে, এবং হোসেনই কোন একটা কণ্ঠে গান গাচ্ছে, মানে তার নিজের কণ্ঠে কেমন জানি কণ্ঠটাকে অন্যরকম করে গান গাচ্ছে। তো মনে হলো যে নাবিলের দিকে তাকাইছে হোসেন ওই দিক থেকে, এবং নাবিল স্পষ্ট তখন চাঁদের আলো অনেকটা শুয়ে আসছে তার চোখে, মানে এই আলো আধারিটা চাঁদের আলোতে সে দেখতেছে হোসেনের চেহারা, মানে হোসেনই ওখানে চাঁদের আলোতে সে বুঝতেছে ফেসটা কেমন যেন একটু মানে অনেক ঘেমে গেলে যেরকম হয় সেরকম, আর সারা শরীরে পানি, এবং হোসেন একটা লুঙ্গি পরা, মানে পরনে একটা লুঙ্গি পরা, লুঙ্গিটা সাদা রঙের একটা লুঙ্গি পরা, সারা শরীরটা কেমন জানি হয়ে আছে, এবং তার গলার মধ্যে একটা মালা, এরকম লাল ফুলের মালা এরকম ঝুলতেছে, চোখটা এরকম জ্বলতেছে তার। নাবিলের মনে হয়েছিল ভয় সে চিৎকার দিবে, এবং তাকে দেখে খুব অপ্রকৃতস্থর মতো একটা হাসি দিল হোসেন, কেমন জানি হে হে এরকম করে একটা হাসি দিল। তো এত ভয় পাইছে নাবিল বলার মতো না। এরপর দেখলো ওই যে চাপ কল চাপতেছিল যে মহিলাটা, সে থেমে গেল। সে কিন্তু আকৃতিতে অনেক লম্বা, একটা স্বাভাবিক পুরুষ মানুষের থেকেও লম্বা, মানে তার হাইট 6 ফিটের উপরে হবে, 6 ফিট 6.5 ফিট 7 ফিট এরকম কিছু একটা হবে, মানে বেশ লম্বা। তো এই সিনটা এসে যে দাঁড়ায় দিয়েছে, এবং তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। এটা দেখে নাবিল আরো ভয় পেল যে চেহারায় কিচ্ছু না, মনে হচ্ছে একটা কালো কুচকুচে ফেস, মানে কিচ্ছু নাই, ওই জায়গাটা ডার্ক পুরা। এই সময় সে অবাক হয়ে খেয়াল করলো যে মহিলাটা হেঁটে দ্রুত নারকেল গাছের দিক গেল, এবং মনে হলো যে হোসেনকে সে এই যে লুঙ্গির পেছনের দিক ধরে টান দিয়ে নিয়ে গেল ওইখানে। হোসেন পিছন দিকে ছেঁচায় ছেঁচায় যাচ্ছে, আর ওরকম অপ্রকৃতস্থের মতো হাসতেছে।
এরপর অবাক হয়ে নাবিল খেয়াল করলো যে এক টানে, মানে হোসেনকে মনে হলো এক টানে গাছে উঠায় নিয়ে যাচ্ছে। মহিলাটা গাছে যাচ্ছে এক হাত দিয়ে, মানে এক হাত দিয়ে সে বেয়ে বেয়ে কেমন উদ্ভট ভাবে গাছে উঠে যাইতেছে, এক হাত দিয়ে গাছ ধরতেছে, দুই পা দিয়ে মানে স্লাইড করে করে গাছে উঠে যেতেছে, এবং হোসেনও সে ঝুলন্ত অবস্থা উঠে যেতেছে। তো নাবিল চিৎকার করে উঠছে পিছন থেকে, এই হোসেন কিরে ভাব, কিরে তুই কই যাস, কি ব্যাপার তোর, কি হয়েছে, চিৎকার করতেছে। সে নিজেই মানে হতবিহ্বল বলে গেছে, কিছু করার নাই। সে যখন চিৎকার করছে, এই হোসেন কিরে, তাই বলে সে মানে ভয়ে মনে মনে দোয়া পড়ছে, মুখ দিয়ে দোয়া পড়া শুরু করছে। এই সময় সে দেখলো যে হোসেনকে মনে হলো ছুঁড়ে মারলো গাছের উপর থেকে কেউ, এবং প্রচন্ড স্পিডে ওইখান থেকে একটা মানে বেশ জোরে যদি নামে গাছের উপর থেকে, হট করে একটা শব্দ হইলো এসে তাদের যে বিল্ডিংয়ের ওপরে মনে হলো যে শরীরটা বাড়ি খেলো, একটা মানুষের ভারী শরীর বাড়ি খেলে যেরকম সেটা শব্দ হলো, এবং মনে হলো যে কিছু একটা ছিটকে গেছে এরকম, মানে এরকম একটা শব্দ পেল। নাবিল প্রচন্ড ভয় পেয়েছে, দেখলো যে শরীরটা এসে মানে হোসেনের শরীরটা তার থেকে প্রায় 5-6 ফিট দূরে যেয়ে পড়লো, মানে মাথাটা বাড়ি খেয়েছে দালানের উপরে, এবং সেখানে তার মাথাটা উপরই রয়ে গেছে, শরীরটা এসে থাপ করে পড়ছে, শুধু শরীরটা তার সামনে কিছুক্ষণ এরকম করলো করে ওখানেই পড়ে আসছে। তো নাবিল বেহুশ হয়ে যাওয়ার দশা, তার আসলে মানে মানে কোনো রকম সেন্স নেই, সে প্রচন্ড জোরে চিৎকার করতে করতে দৌড় দিল এখান থেকে, মানে হি ওয়াজ স্ক্রিমিং অ্যাট দ্য টপ অফ হিজ লাংস। তো এরকম চিৎকার করতে করতে সে সিঁড়ি দিয়ে উঠলো, ধুপ করে উঠে সে যখন নাকি ওই করিডোর দিয়ে দৌড়া যাচ্ছে ঘরটার দিকে, তখন তার চোখের সামনে কিন্তু ঘরের ভিতরে বাতিটা কয়েকবার পিটপিট করে মানে কয়েকবার ফ্লিক করে তারপরে জ্বলে উঠলো। ইলেকট্রিসিটি নর্মালি ব্যাক করলে এইভাবে না, জ্বলে না, ইলেকট্রিসিটি ব্যাক করলে নর্মালি বাতি জ্বলে উঠে, কিন্তু এখানে কয়েকবার ফ্লিক করে তারপর জ্বলছে। যাই হোক, সে দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকে দেখতেছে যে ততক্ষণে সোহেল লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। বলছে কি হয়েছে, সে মানে তার কোনো সেন্স নাই, স্বপ্রকৃতস্থর মতো বলছে কি হয়েছে, সে এমনিও সেন্সের বাইরে অনেকটা। তো সে সাথে সাথে নাবিল ঢুকে চাবিগুলো থাবা দিয়ে নিল মোটরসাইকেলের, নিয়ে বললো চল, মানে তার মোটরসাইকেল আর ওরা দুইজন আসছিল মোটরসাইকেলে, তো বলছে চল, চাবিগুলো নিতে বলছে নিচে জল তোর দেখাই বলে সে দৌড় দিচ্ছে সোহেলকে নিয়ে। সোহেল আসতেছে পিছনে, তারা তালা মারারও কেয়ার করা নেই, কোনো মতো দৌড় দিয়ে নামছে, নেমে নিচে এসে ওই ফ্ল্যাশ লাইট নিয়ে মারতেছে, যেখানে নাকি সে দেখছিল যে ওইখানে হোসেনের বডিটা আছে, ওই জায়গায় আলো মারলো, দেখলো কিচ্ছু না, ওই জায়গাটা পুরো ফাঁকা। তো সে মানে নাবিল আসলে পুরো হয়ে গেছে, নাবিলের কোনো সেন্স নাই। নাবিল চিন্তা করছে কি দেখলাম আর কই, থরথর করে সে কাঁপতেছে। সে সোহেলকে বলতেছে আমি একটু আগে দেখছি যে নাবিলও গাছের থেকে এখানে ফেলছে। সোহেল বলে যে তোর মাথা খারাপ হয়ে গেছে, কি রে কি ব্যাপার, কয় না দোস্ত আমি এখানে থাকতারও না। তো তার কাছে মনে হলো যে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে কেউ একজন তাকায় আছে তার দিকে, কারণ সে একটা নজর মনে হচ্ছে নাবিল দেখছে। তো নাবিল এক নজরে সে তাকায় দেখতেছে যে ওই যে মুখ নাই যে মহিলাটা, মনে হচ্ছে সে ওখান থেকে তাকায় আছে বিল্ডিংয়ের ছাদের উপর থেকে। নাবিল আসলে আর মানে তার সেন্সের বাইরে চলে গেছে, সে লাফ দিয়ে দৌড় দিয়ে যে তার মোটরসাইকেলটা স্টার্ট করছে, এবং সোহেলও ভয়ের চোটে একই কাজ করছে, এবং দুইজনে মোটরসাইকেলটা টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে তাদের আসলে কোনো সেন্স নাই, তারা মোটরসাইকেল চালাইতেছে এবং তারা চিন্তা করতেছে না তাদের বন্ধু যে ওখানে আসে বা কী ব্যাপার, কী খোঁজ নেবে এগুলো না। তো মোটামুটি নাবিলের মাথায় একটা জিনিস কাজ করতেছে যে সে আরও বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবে, বা তার লোকজন কাউরে নিয়ে আসবে। কোথায় পাবে ঈদের আগের দিন রাতে সেটা সে জানে না, বাট ইউ ডু সামথিং। এই চিন্তা করতে করতে সে চলে আসলো তাদের নিজেদের বাসায় এসে তাদের ওইখানে কিছু মানুষজন এনে রাখছিল, মানে এই কোরবানির জন্য তাদের লোকজন। তো তাদেরকে সে যে উঠাইলো চিৎকার করে চেঁচামেচি করে, এবং তার বাবা উঠে গেছে ঘুম থেকে, কি ব্যাপার। তো সে বলতেছে যে এখানে ঝামেলা হয়ে গেছে বাসায়, ও বাড়িতে এরকম প্রবলেম হয়েছে। তার বাপ বলছে কি হয়েছে, বলে আরে না, সে কান্নাকাটি শুরু করছে যে তার বন্ধু হোসেন। তো যাই হোক, এগুলো শুনে তার বাবাও খুব বিচলিত হয়ে গেল, এবং যেহেতু তার প্রপার্টি সব কিছু, এবং এটা কি হয়েছে, তিনি নিজেও রওনা দিলেন, তার গাড়ি ছিল, গাড়ি নিয়ে রওনা দিলেন লোকজন সাথে নিয়ে, এবং পিছনে নাবিল এবং তার বন্ধু সোহেল দুজনেই কান্নাকাটি করতে করতে গেছে। তো যাই হোক, ওখানে গিয়ে তারা যখন বাসাটায় ঢুকে দেখতেছে যে বাসা ওরকমই পড়ে আছে, এবং সেখানে মোটরসাইকেলটা রয়ে গেছে, হোসেনের মোটরসাইকেল আছে, আর ও উপরটা 2 তলায় বাতি জ্বলতেছে, এটা দেখছে, কেউ নাই। ওই জায়গায় খুঁজলো তার বাবা মানুষজন নিয়ে, আরও টর্চ লাইট নিয়ে আসছিল, ওগুলো মারলো। তখন অলরেডি মানে ভোর হয়ে আসতেছে এরকম সময়, কিচ্ছু পেল না, কেউ নাই এদিকে। পরে একদম ছাদের উপর উঠে দেখলো, ছাদেও কিছু নাই। পুরো ওই জায়গায় ওই কলতলায় গেল, কলতলায় যে একটা জিনিস দেখছে যে কলতলায় পানি,
মানে ওই যে কেউ ওখানে মানে পানি ফেলছে এবং সে চাপকল দিয়ে পানি ফেলছে, চাপকল দিয়ে তখনও পানি পড়তেছে এবং চাপকল কাজ করে। আরও একটা আশ্চর্য জিনিস দেখলো যে কলতলার ওইখানে একটা ফুলের মালা, জবা ফুলের মালা পড়ে আছে এখানে। তো যাই হোক, এইটা দেখে তো খুবই মানে মাথা খারাপ হয়ে গেছে নাবিলের, কেন সেই মালা পলা দেখছে তার বন্ধুকে। তো সে তো চিল্লি করতেছে, কই কি হলো, এই সেই কি মানে পুরো প্রলাপ বকতেছে নাবিল। তো তখন এক সময় মানে কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে যে ওখানে ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে তাড়াতাড়ি সবাই মিলে বেরিলো, আলো তখন আরো ফুটছে। তো যে ওখানে দেখতেছে কি ব্যাপার, তো ওই যে পুকুরটা ছিল ওখানে গাছগাছালি ওই পাশে, পুকুরের ওখানে যে খোঁজাখুঁজি শুরু করলো তারা। পুকুর ওখান দিয়ে হঠাৎ করে তাদের মধ্যে একজন বলতেছে যে আলো পড়ছে তো আকাশে, তখন আলো ফুটতেছে। বললো এটা কি ভাষা, দেখলো যে একটা সাদা এরকম কিছু একটা কাপড়ের মতো ফুলে আছে। তো একটু পরে তারা খেয়াল করলো যে একটা মানে মানুষের শরীর এরকম উল্টা হয়ে ওখানে ভাসতেছে, মানে মাথাটা নিচের দিকে উপুর হয়ে শুয়ে আছে, পানির মধ্যে ভাসতেছে, ভেসে উঠছে। এবং তার যে লুঙ্গি ছিল, একটা সাদা লুঙ্গি পরনো, এটা ফুলে আছে এরকম। তো খুবই অবাক হয়ে গেল যে এইটা কেমনে কি বলে। এবং নাবিল তো এই ড্রেসেই দেখছিল তখন হোসেনকে, এবং নাবিল ওইটা দেখে বেহুশ হয়ে যায়। সে মানে লাভ বকতে বেহুশ হয়ে যায়। পরে যখন সে হুশে আসে তখন জানতে পারে যে ওইটা হোসেনেরই ছিল, বডি ছিল। কিভাবে সে ওই পুকুরের মধ্যে পড়ছে, এবং বলা হয়েছে যে পুকুরে তাকে উপর থেকে পড়ছে। এটা পরবর্তীতে যখন তার এই হয়েছে, তার অটোপসি হয়েছে বা এগুলো করে তখন বের করছে যে উপর থেকে পড়ছে অনেক। তার ভিতরে যে লাংস নাকি ফেটে গেছিল, মানে বুকটা নিচের দিকে দিয়ে পানির উপর অনেক উপর থেকে ফেলা হয়েছে এখানে। কিভাবে উপর থেকে পড়ছে তারা চিন্তা করলো, ওই পুকুরটা বেশ দূরে, মূল ঘরের থেকে বেশ খানিকটা দূরে, এইখানে এইভাবে আসার কথা না। পাশে গাছ আছে, হ্যাঁ কেউ যদি ওই গাছের উপর উঠায় তাকে একদম ফ্ল্যাটভাবে ওখানে ফেলে তাহলে এরকম কিছু ঘটতে পারে, নইলে সম্ভব না। তো কে তাকে ওই গাছের উপর উঠে ফেলবে ওইখানে, মানে এটা খুবই অবাক কাণ্ড। তো যাই হোক, ওই বাসায় এরকম ভৌতিক কাণ্ড এটা ঘটছিল, এবং এটা একটা ইনসিডেন্ট, বাজে ইনসিডেন্ট। নাবিল অনেকদিন নাকি ফখরুলের ছোট চাচা, তিনি নাকি অনেকদিন অপরগ্রস্তর মতো ছিলেন। তিনি স্বাভাবিক অ্যাক্ট করতেন না, ভয় পেতেন, দুঃখ করতেন, প্রলাপ বকতেন। তার বন্ধু সোহেলও এরকম মানে একদম হয়ে গেছিল, মানে অফ, কোনো কথা বলতে পারতো না এসে। তাদেরকে অনেক রকম তাদের সমস্যা গেছে, তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কাজ তারা তো একসাথে ছিল। তো ফাইনালি এটার কোনো মানে আসলে হয় না, ওই যে বের হয়েছে যে অনেক উপর থেকে পড়ে তার হয়েছে, এটার বের হয়েছে এরকম আর কি। তো যাই হোক, পরবর্তীতে এবং এইভাবেই ওই বাসাটা ছিল অনেক দিন। এবং বাসাটা মানে তাদের গোডাউন যে ছিল ওগুলো সব সরায় ফেলে, তারা ওখানে আর গোডাউন রাখে না। বাসাটাকে অনেকদিন সিলড অবস্থাও ছিল, অনেক রকম তদন্ত এখানে হয়। মানুষজনের ওখানকার আশেপাশের মানুষজন বলে যে এই বাড়িটা একটা সময় ছিল, মানে হন্টেড ছিল, মানে ওই বাড়ির কিছু ইতিহাস ছিল। ওই বাড়িটা যিনি বিক্রি করে গেছেন তার পূর্বপুরুষ ওখানে থাকতেন, এবং তিনি কিছু পূজা অর্চনা করতেন, এবং পূজা অর্চনাটা খুব স্বাভাবিক পূজা অর্চনা ছিল না। তিনি নাকি একটু ব্ল্যাক বা অন্ধকার জগতের পূজা অর্চনা করতেন আর কি। তো সেই অন্ধকার জগতে পূজা অর্চনা করতে গিয়ে তিনি অনেক রকম উল্টাপাল্টা কাজ করতেন। বলা হয়েছে উনি অনেকে বলছে যে উনি এখানে বলি দিতেন, এবং এরকম ব্যাপার স্যাপার ঘটতে, এবং এইখানে এর জন্যই ওরকম আছে। ওই যে রুমটা যে আসলে খুলে দেওয়া হয়েছে, রুমটা খুলে দিতে না করছিলেন ওই ব্যক্তি, এই কারণেই যে রুম যাতে না খোলা হয়। তো ওই রুমটা খুলে দেওয়ার কারণেই সম্ভবত ওখান থেকে কোনো একটা ডার্ক এনার্জি বেরোইছে, এবং এরা যে রাত্রেবেলা এখানে পার্টি করতেছিল, ওখানে আনন্দ ফুর্তি করতেছিল, এবং এই কারণেই সম্ভবত এই জিনিসটা আরও ওইভাবে ত্বরান্বিত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং খুবই আশ্চর্য ব্যাপার, ওখানে আরেকটা জিনিস খুঁজতে যে বেরিয়েছিল যে ওই গাছটা, যে পুকুরের পাড়ে যে গাছ আছে বড়, সেই গাছের ওখানে মানে কোনো কিছু ছেঁচড়ে যদি তুলে এরকম ঘষা খেয়ে যায়, এরকম কিছু দাগ টাক পাওয়া গেছিল ওখানে। যাই হোক, এই ছিল ফখরুলের শেয়ার করা ঘটনা, বেশ ভয়ের ঘটনা, এবং আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে এখানে। ওই বাড়িটা নাকি পরবর্তীতে ভেঙে ফেলা হয়, ফখরুলের দাদা সেই বাড়িটা ভেঙে ফেলে পরবর্তীতে এটাকে রিনোভেট করা হয়। ওইখানে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, ওই সব জায়গায় হাউজিং হয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি বাড়িঘর করছে, মানে ওইটা আর ওইরকম ধারে কাছেও নাই, চেনার কোনো উপায় নেই জায়গায়। সেই পুকুর হয়তো এখনও থাকতেও পারে, সেটা ফখরুল কিছু বলে নেই। যাই হোক, এটা ছিল তার শেয়ার করা ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
এবং ঘটনাটা জাহিদ ভাইয়ের 2018 সালের শীতের শুরুর দিকের ঘটনা। একজনের রেফারেন্সে জাহিদ ভাইয়ের কাছে একজন ভদ্রলোক আসেন, যার নাম আসলাম উদ্দিন। সাভারে থাকতেন তারা। তার এক ছেলে আছে, তার নাম হচ্ছে রিমন, আর এক মেয়ে রুমি, এবং তার এক ভাগ্নি আছে যার নাম মনিরা। তার ভাষ্যমতে মেয়েটা ক্যাটারনিক সিজোফ্রেনিয়াতে আক্রান্ত গত 11 থেকে 12 বছর। ক্যাটারনিক সিজোফ্রেনিয়া হচ্ছে, এটা সিজোফ্রেনিয়া রোগ, কিন্তু এইখানে পেশেন্ট কথা বলবে না অথবা বেশি অ্যাক্টিভ থাকবে, এবং দেখা যাবে যাদের অ্যাক্টিভনেস মাঝে মধ্যে অনেক বেশি বেশি হয়ে গেছে, অথবা তাদেরকে কিছু কিছু টাচ করলে তারা কোনো ধরনের রেসপন্ড করবে না আর কি। এইটা হচ্ছে সেই সিজোফ্রেনিয়ার একটা টাইপ। তাদের সাথে সেই মেয়েটি থাকে, কেননা বা তার বাবা মা কেউ নাই। তো আসলাম সাহেব দায়িত্ব নিয়েছেন মেয়েটার দেখাশোনা করার। তো আসলাম সাহেবের মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ঠিক হওয়ার পর থেকে একটা না একটা ঝামেলা লেগেই আছে। এটা হলো আসলাম সাহেবের মেয়ে যে হুমি। আপনারা একটু নামগুলো কানেক্ট করে নেবেন। যেদিন মেয়েটার বিয়ে ঠিক হয় তার 2 দিন পর একদিন রাতে মেয়েটার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘর থেকে হুইল চেয়ারে করে কেউ বেরিয়ে গেছে। মেয়েটা এরপর দেখতে পায় তার ছোট ভাই যে রিমন তার ঘর থেকে দৌড় দিয়ে এসে মূল ঘরের গেট খুলে বের হয়ে যায়। এটা দেখে সে কিছু না ভেবেই তার ভাইকে ডাকার জন্য বের হয়। সে বের হয়ে দেখতে পায় তার ভাই বাড়ির মূল গেটের কাছে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে যখন আগাতে যাবে তখন সে দেখতে পায় একটা হুইল চেয়ার অন্ধকার ঝোপের পাশ থেকে তার দিকে এগিয়ে আসছে। সে তার ভাইকে ডাকতে যাবে, তখন সে দেখতে পায় তার ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে আছে, মানে তার ভাই তার দিকে ঘুরে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হলো নিষ্প্রাণ হয়ে আছে তার ভাই, এবং হুইল চেয়ারটা যখন তার কাছে এসে থেমে যায় তখন সে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। হুইল চেয়ারে মানুষের হাত পা কাটা ছিল এবং তা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। এর মধ্যে থেকে একটা হাত হঠাৎ লাফিয়ে ওঠে তার গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেয়। মেয়েটা জ্ঞান হারাবার আগে একটা জিনিস দেখতে পায়, তার সেই বোন যে হুইল চেয়ারে থাকে, সিজোফ্রেনিয়া আক্রান্ত, তাকে চলাফেরা করতে পারে না, সে তার গলা চেপে আছে। চোখগুলো বড় বড়, মুখটা খুলে আছে এবং তার গলার কাছে কোনো চামড়া মাংসপেশি কিছুই নেই। সেই গলার জায়গাটা বিভৎসভাবে কোনো পশু হয়তো ছিঁড়ে ফেলেছে, এমনভাবে ঝুলে আছে, আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মেয়েটার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর মেয়েটার বাবা মানে আসলাম সাহেব নামাজ পড়তে ওঠেন এবং মেয়েকে উঠানে পড়ে থাকতে দেখেন। মেয়েকে ঘরে আনা হয় এবং পানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে আনা হয়। এমনিতে সে কিছু তখন বলতে পারে না। সকালে সে তার বাবাকে রাতের কথাগুলো বলে। সব শুনে আসলাম সাহেব দ্রুতই একজন ইমামকে খুলে বলেন। ইমাম তাকে একটা তাবিজ দিয়ে দেন এবং বলে, এই পানি বড়াটা দিচ্ছি। তো তিনি বলেন যে যেহেতু বিয়ে ঠিক হয়েছে, বদনামি যাতে না হয় খেয়াল রাখবেন। মেয়েটা সুন্দর, তো তাই বাতাসের কুনজর লেগেছে। তো সেদিন রাতে রুমি ভয় পাওয়ার পর তার মায়ের সাথে ঘুমিয়েছিল। হুইল চেয়ার নড়াচড়ার শব্দে হঠাৎ রুমির ঘুম ভাঙে। মেয়েরা দেখতে পায় অস্বাভাবিকভাবে মনিরার ব্যবহার করা সেই হুইল চেয়ারটা ঘুরছিল চরকার মতো করে ঘরের মধ্যে। রুমি জেগে যাওয়ায় মনে হলো সেই হুইল চেয়ারটি থেমে গেছে। হঠাৎ করে হুইল চেয়ারটা রুমির দিকে ঘোরে। রুমি দেখতে পায় মনিরা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। হুইল চেয়ার থেকেই অনেকটা হাঁটু ভর দিয়ে হেঁটে এসে তার সেই শয়তান আবারও রুমির থুতনি চেপে ধরে। ঘের 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 একটা শব্দ বের হচ্ছিল মনিরার মুখ থেকে। এরপর রুমির আর কিছু মনে ছিল না। সকালে স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে যায়। মা বাবাকে রাতের ঘটনা সে বলে। তা শুনে আসলাম সাহেব পুনরায় আবারও ইমামের কাছে যান। সেই ইমাম তাকে বলে তাকে একজন আলেমের কাছে নিয়ে যেতে। সেই আলেম সেদিন বাসায় আসেন এবং তাদের বাসার মূল গেটের কাছে থাকার গাছের গোড়া থেকে 91টা তাবিজ বের করেন। 91টা তাবিজ সবগুলো খোলা হয়। এর মধ্যে কেবল একটা তাবিজের মধ্যে একটা জিনিস লেখা ছিল, ইকাব, যার মানে শাস্তি। 90টি খালি তাবিজ দেখে সেই আলেম আসলাম সাহেবকে বলেন কোনো বদ জিন ইচ্ছা করেই এই কাজ করেছে। সে বুঝাতে চাচ্ছে সে এখানে সে আছে এবং সে ভয় দেখাবে এবং এটা নিয়ত করেই নিয়েছে সে। তাই সে আলেম বলেন আজ রাতে উনি সেই জিনকে তার ভাষ্য অনুযায়ী তুলা রাশির কারোর উপর হাজির করবেন। জাহিদ ভাই ব্র্যাকেট একটি কথা বলেছেন, তিনি নিজেই তুলা রাশি বিশ্বাস করেন, এসব রাশি বিশ্বাস করেন না। রাতে সেই আলেম শুরু করেন তার প্রক্রিয়া। ডাকা হয় আসলাম সাহেবের মেয়েকে ভয় দেখাচ্ছে যেই জিন তাকে। তো জাহিদ ভাই নিজেও পারে এসব জিনিস করে আনতে, কিন্তু জাহিদ ভাই কখনো তা করেন না, কারণ হিতে বিপরীত হয় বেশি। সে আলেম যখন তার মতো করে দোয়া দুরুদ পড়ছিল তখনই আচমকা একটা হুইল চেয়ার সেই ঘরের গেট খুলে যায়, গেট খুলে চলে আসে। আসলাম সাহেব নিজে দেখছিলেন একটা 4-5 বছর বয়সী বাচ্চা সেই হুইল চেয়ারে বসে আছে, পায়ের উপর পা তুলে। সে আলেম নিজেও এমন কিছু আগে কখনো দেখেনি। তিনি সেই জিনকে উদ্দেশ্য করে বলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, কেন রুমিকে ভয় দেখাচ্ছেন?
উত্তরে শুধু ছোট বাচ্চাটার হাসি ভেসে আসতে লাগলো, আর কিছুই না। অনেক চেষ্টা করার পরেও কোনো কথা না বলায় আলেম সাহেব তার বোতলবন্দি করার হুমকি দেয় এবং বোতলবন্দির প্রক্রিয়া শুরুও করে দেন। তখন সেই হুইল চেয়ারটি একটি হাত দিয়ে চালিয়ে চালিয়ে সেই মেয়েটা বের হয়ে যায় সেই রুম থেকে। বের হওয়ার সাথে সাথে সেই বোতলটা ফেটে যায়, যেই বোতলে ঢোকানোর কথা। সেদিনের মতো সেই আলেম চলে যান এবং পরদিন আসবেন বলে জ্বালিয়ে যান। সেদিন রাতে রুমি মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। তাকিয়ে রুমি দেখতে পায় ওর মায়ের নাক দিয়ে রক্ত পড়ছে। তার একটা চোখ কোটরের বাইরে বেরিয়ে আছে। তার মাথার চুলগুলো সব এলোমেলো, তিনি নিজেই কেচি দিয়ে কেটেছেন। তিনি বলছিলেন, ও রুমি মা, দেখ আমার কি যেন হচ্ছে, আমার চোখে নাকে ব্যথা, আর এই চুলগুলো খুব কামড়াচ্ছে, কেটে দেন আমাকে। মেয়েটা আচমকা এমন ঘটনায় বিছানার পাশ দিয়ে নামার সময় পড়ে যায় সেখানে বিছানার নিচে থেকে মনিরা এসে রুমিকে গলা টিপে ধরে মারতে শুরু করে এবং রুমির চুল ধরে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে আটকে রাখে। রুমি ভয়ের চোটে কেবল কেঁদেই যাচ্ছিল। রুমির কান্নার শব্দ রুমির মায়ের ঘুম ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। রুমি সারা রাত ঘুমাতে পারেনি এরপর থেকে। সকালেই সে আলেমকে রুমির অবস্থা সম্পর্কে জানানো হয়। সেদিন সন্ধ্যায় সে আলেম আবারও আসেন। এবার তিনি রুমির উপরে প্রভাবে থাকা যে জিনকে হাজির করেন। সেই জিন হাজির হওয়ার পর থেকে আসলাম সাহেবের দিকেই শুধু তাকিয়েছিল। আলেম জিজ্ঞেস করেন, এই মজলুম মানুষকে কেন কষ্ট দিচ্ছ, কী কারণে? এমন অনেক প্রশ্ন করার পর সেই জিন একবার শুধু বলে, অনেকটা ভাঙা বাংলায়, আমি জালিম হলে আমায় কাবু করে দেখাও। কিছুক্ষণ পর সেই আলিম যখন দেখলেন সেই জিনকে কাবু করতে পারছেন না, তখন তিনি জানতে চান, শুধু কারণটুকু বলো, কেন কষ্ট দিচ্ছ? সেই জিন উত্তর দেয়, সচ্চাই ঢুনলো, সচ্চাই কা পিটারা তোমারে সামনে হ্যাঁ। মানে তোমরা সত্যটা খোলো, সত্যর যে বাক্স তোমার সামনে আছে। হাম ইন লোগোকে নেহি ছোড়েঙ্গে। তো আপনারা হিন্দি বোঝেন অনেকে, এটা হিন্দিতেই বলেছে যে আমরা এই মানুষকে ছাড়বো না। জিল্লাত আনেওয়ালি হ্যাঁ ইনকি জিন্দিগি মে, তাদের জীবনে অনেক বিপদ আসবে। এটা বলে সেই জিন চলে যায়। আলেম সাহেব বুঝতে পারেন এই জিন মুসলমান, যার কারণে কোনো তদবির কাজ করেনি, আর এই জিন কোনো কারণে খুব রেগে আছে। তো আসলাম সাহেব নিজেও বুঝতে পারেননি কি হচ্ছে। সেই আলেম মনিরার কথা জিজ্ঞেস করছিলেন, কারণ তার মনে হচ্ছিল মনিরার জন্যই হয়তো এমন হচ্ছে। মনিরারকে আলাদা রুমে রাখা হতো। একজন বয়স্ক মহিলা মেয়েটার যত্ন নিত। দিনের বেশিরভাগ সময় এক ধ্যানে তাকিয়ে থাকতো মনিরা। মাঝে মাঝে মেয়েটা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া পেশেন্টদের মতো আচরণ করত, কথা বলতে পারত না। আলেম সাহেব মেয়েটাকে দেখেন। আলেম সাহেব জানতে চান মনিরার এমন হলো কিভাবে। তখন আসলাম সাহেব বলেন, মেয়েটার মা মারা যাওয়ার সময়, জন্মের সময় বাবা পরে নিরুদ্দেশ হয়ে যায়। মেয়েটা গ্রামে তার নানানির মানে আসলাম সাহেবের বাবা মার কাছে মানুষ হয়। পরে মেয়েটাকে ঢাকায় নিয়ে আসা হয়। তো তাদের সাথেই থাকতো। মনিরার বিয়ে ঠিক হয়। বিয়ের কদিন আগে ছাদ থেকে পড়ে যায়, 2 তলার ছাদ, তাই তেমন সমস্যা হয়নি। কিন্তু ধীরে ধীরে ওর মানসিক সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে এই রকম অবস্থা হয়ে যায় ওর। আসলাম সাহেবের সব সময় মনে হতো ওনার কারণে মীরার এমন হয়েছে। যদি উনি শহরে না আনতেন তবে মনিরা ছাদ থেকে পড়ে যেত না, আর ওর এই হাল হতো না। তাই তিনি মনিরার দায়িত্ব নেন। কিন্তু কেন মনিরার রূপ নিয়ে ভয় দেখাচ্ছে আসলাম সাহেবের মেয়েকে, তা বোঝা যাচ্ছিল না। তাই আলেম মনিরাকে দেখে এইটুকু বুঝতে পারেন যে এই মেয়েটার আশেপাশে খারাপ কিছুর ছায়া রয়েছে। তাই তিনি মনিরাকে তাবিজ দিয়ে যান এবং রুমিকে 2টা তাবিজ দিয়ে যান। এদিকে রুমির বিয়ে 12 দিন বাকি। কয়েকদিন পর একদিন রাতে রুমি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির আবারও ঘুম ভাঙে। এইবার রুমি দেখতে পায় মনিরা দাঁড়িয়ে আছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো মনিরার আধা কাটা। হাতে একটা কেচি নিয়ে ভয়ঙ্কর হাসি মাখা মুখ নিয়ে রুমির দিকে তাকিয়ে বলছে, চুলগুলো দে না আমাকে রুমি, দেখ আমার চুল নেই, আমার চুল কে যেন কেটে নিয়ে গেছে। রুমি মা বলে ভয়ার্থভাবে ডাকতে লাগলো তার মাকে, কিন্তু ওর মা সাড়া দেয়নি তখন। তো পাশে দাঁড়িয়ে থাকা মনিরা কেচি হাতে নিয়ে ইশারা দেয় রুমিকে যে পাশে তাকাতে। রুমি ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ফ্যানে ওর মা ঝুলে আছে। মাঝখান থেকে ওর মায়ের শরীর 2 ভাগ হয়ে একখানি ফ্লোরে আর 1 ভাগ ঝুলে রয়েছে ফ্যানে। এটা দেখে রুমি চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ওর ফ্যানে ঝুলে থাকা ওর মা বলতে শুরু করে, ও মা, আমায় বাঁচা। এটা বলার পর ধূপ করে সেই অর্ধেক কাটা ঝুলে থাকা শরীরটা ফ্লোরে পড়ে যায় এবং ভিতরে থাকা অর্গ্যানগুলো ছিটকে বেরিয়ে আসে। তা দেখে অর্গ্যান মানে সব ভিতরের সব আমাদের লিভার টিভার সব আছে, চুপ করে বেরিয়ে আসে আর কি। তা দেখে চোখ বন্ধ করে রুমেই শুধু চিৎকার করতে লাগলো রুমি। আসলে যখন রুমির সাথে এসব হচ্ছিল তখন ওর মা বাথরুমে ছিলেন। তিনি এসে দেখেন রুমি 2 হাত দিয়ে মুখ ঢেকে পা ছুটছিল এবং প্রচণ্ডভাবে চিৎকার করছিল।
ওর চিৎকারে বাবা ভাইয়ের সাথে সাথে চারপাশের প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়। বেশ কয়েকজন এগিয়ে আসেন কী হয়েছে তা জানার জন্য, কিন্তু রুমি চিৎকার করতেই থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে। রুমির বাবা রাতেই আলেমকে আবারও ফোন করে। রুমির চিৎকার সেই আলেম ফোনেও শুনেছিল। তার পরামর্শে আরেকজনের কাছে রুমিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে রুমির অবস্থা খারাপ হয়ে গেছে। কাউকে চিনতে পারছিল না, মাকে ছাড়া। যেই হুজুরের কাছে নেওয়া হয় তিনিই ঝাড়ফুঁক করে দেন, এবং যেই জিন রুমিকে কষ্ট দিচ্ছে সেই জিনকে তিনি বোতলবন্দি করেন। তাও রুমি সেই যেই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল তা থেকে বের হতে পারেনি। এদিকে বিয়ের 7 দিন বাকি। সেদিন রাতে রুমির বাবার ঘুম ভাঙে গুনগুনিয়ে গান গাওয়ার শব্দে। তিনি উঠে দেখেন মনিরা হুইল চেয়ারে বসে গুনগুনিয়ে গান গাইছে। তাকে দেখে মনিরা বলে উঠে, এই এদিকে আয়, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। এই কথাটা শেষ হওয়ার পর ধূপ করে একটা বাইরের শব্দ হয়। রুমির বাবা মনে করেন সেই জিন হয়তো আবার মুক্ত হয়ে গেছে। তখন তিনি সাহস করে মনিরার কাছে যান। অনেকটা ইমোশনাল হয়ে তিনি জিজ্ঞেস করেন, কি করেছি যে আমার মেয়েটাকে আপনি কষ্ট দিচ্ছেন? একবার বলুন, কারণটা তো বলুন, কিসের জন্য এমন করছেন? আমাদের উপর জুলুম করবেন না, বলুন কি হয়েছে? মনিরা তার দিকে তাকায়, চোখগুলো লাল 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 চোখ। তো আমরা বাস্তবেও দেখিনি। সেই চোখ দেখলে কেমন লাগে তা কেবল যে দেখেছে সেই বোঝে। তাকে সে হিন্দিতে বলে জুলুম, আগের কথায় যে জুলুম কি বাত তুম কহ রহে হো, दो आंखें रेते हुए भी तुम अंधे हो, सच्चाई दिखाई नहीं देता क्या? तो आप जब तकलीफ में हो तो खुद को मजलूम समझते हो, जब खुद जुल्म किए थे तब नहीं समझ आए थे। বলেছিল আপনি যখন কষ্ট পাচ্ছেন তখনই আপনার মজলুম মনে হয়, তো যখন আপনি জুলুম করেছেন তখন কি আপনার মনে ছিল না? বলেই ওনাকে গলা টিপতে ধরে মনিরের রূপী সেই জিন এবং দেয়ালে ঠেসে ধরে এবং আরও কিছু বলতে থাকে। কিছু দম আটকানো অবস্থায় থাকার কারণে কিছুই তার কানে যায়নি সে কি বলছিল। সেই জিন তাকে নিচে ফেলে দেয় এবং চলে যায়। কিছুক্ষণ পর তিনি একটা ছেলের কান্নার শব্দ শুনতে পান। তার ঘরের জানালার পাশে তিনি কোনোভাবে যে দেখতে পান তার ছেলে পড়ে আছে উঠোনে। তিনি দ্রুতই বাইরে যান এবং রুমির মা এবং তার আত্মীয় স্বজনদের ডাকেন সাহায্যের জন্য। পরে দেখা গেল রিমনের এক পা ভেঙে গেছে। তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। রুমি কিন্তু ভালো ছিল। রিমন জানায় রিমন রাতে সোফার উপর ঘুমিয়েছিল, ওর ঘুম ভেঙে যায়। রিমন দেখতে পায় রুমি মনিরা হুইল চেয়ারে করে ছাদের দিকে নিয়ে যাচ্ছে, যেটা সম্ভব ছিল না। তো রিমন রুমিকে ছাদে যেতে নিষেধ করতে থাকতে তাদের ডাকতে যায় আর কি। রিমন দ্বিতীয়তলার ছাদে যেয়ে দেখতে পায় রুমি মনিরাকে হুইল চেয়ার থেকে ফেলে দিয়ে মারছে। রিমন বাধা দিতে যাবে, ঠিক তখন রিমনকে রুমি চর মেরে ফ্লোরে ফেলে দেয়। রিমন দেখতে পায় রুমি মনিরার চুল কেটে দিয়ে সেই চুল হাতে নিয়ে নারকীভাবে হল্লোর করছিল। রুমি যেন নরপিশাচ হয়ে গেছে। সেই মনিরার মাথা ধরে ছাদের ফ্লোরে বারবার আঘাত করতে লাগলো। তারপর মনিরাকে হাত দিয়ে টেনে হিচড়ে সেই দ্বিতীয়তলা ছাদ থেকে ফেলে দেয়। এরপর খিলখিলিয়ে হাসতে হাসতে রিমনের কাছে রুমি আসে। সে রিমনকে দুই হাত দিয়ে ধরে সেই ছাদ থেকে ফেলে দেয়। এরপর রিমন আর কিছু মনে ছিল না আঘাতের কারণে। একদিকে বিয়ের অল্প কয়েকদিন বাকি। রুমির সমস্যা আর এখন ছেলের আহত অবস্থার কারণে আসলাম সে প্রচণ্ডভাবে বিচলিত হয়ে গিয়েছিলেন। মান সম্মান হানি, এমনকি মেয়ের নামে বদনাম রটে যাওয়ার ভয়ে ছিলেন। এবং তার এক প্রতিবেশী আত্মীয়র মাধ্যমে তিনি জাহিদ ভাইয়ের কাছে এসেছেন। বিয়ের তখনও 5 দিন বাকি। তো জাহিদ ভাই কথাগুলো শুনে কিছুই ধরতে পারছিল না। আর এখন অনেক নিয়মকানুন মেনে যাদের সমস্যা তাদের কাছে জাহিদ ভাই যান। আগের মতো মন চাইলে তিনি চলে যান না। রুমির নাম ঠিকানা জাহিদ ভাই আমির সাহেবের কাছে দেয়। তিনি অপেক্ষা করতে বলেন জাহিদ ভাইকে। আমির সাহেব ফিরে আসেন, তার কাছে থাকা রুমির ঠিকানা লেখা কাগজটি জ্বালিয়ে দেন। জাহিদ ভাইকে স্পষ্ট করে বলে দিলেন, তাদের বলে দাও তাদের জন্য বিন্দু পরিমাণ সময় আমরা নষ্ট করতে পারবো না, আমরা তাদের সাহায্য করব না। কি কারণ তা বলার ইচ্ছেও নেই। আস্থা করে যাক তারা। আর তোমাকেও বলে দিচ্ছি, বাহাদুরি দেখাতে যেও না। আমরা কোনো সাহায্য সেই ক্ষেত্রে তোমাকেও করব না। আমি জাহিদ ভাই পাল্টা কথা বলেনি, কারণ বুঝতে পারছিল যে তিনি যা জানেন তা বলতে চাইছেন না। এতটুকু জাহিদ ভাই বুঝতে পারে এবং তারা এমন কিছুর ফল ভোগ করেছে যা তাদের প্রাপ্য ছিল। তো জাহিদ ভাই তাদের কথার মায়াজাল ব্যবহার করে নেই। তো সোজা সাপটা জাহিদ ভাই আসলাম সাহেবকে বলে, আমির সাহেব আপনাদের কাজ করতে চাইছেন না, অন্যদিকে আপনি দেখুন। আর উনি কারণ বলতে চান না কেন। তো কিন্তু এটা হয়তো আপনাদের করা অতীতের কোনো ভুলের কারণে হচ্ছে, এটা জাহিদ ভাই তাদেরকে বলেন। তিনি অনেক প্রশ্ন করলে উত্তর ছিল না জাহিদ ভাইয়ের কাছে। তো জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে তার মেয়ের বিয়ে ভাঙবে না। উনি চাইছিলেন যে বিয়েটা কোনোভাবে যেন হয়ে যাক, কিন্তু তাকে জাহিদ ভাই বলেছিলেন ছলনার আশ্রয় নেবেন না, না হলে বিপদে পড়তে হবে, পস্তাতে হবে।
কিছুদিন পর আসলাম সাহেব জাহিদ ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করেন। রুমির অবস্থা মনিরার মতো হয়ে গেছে এবং বিয়ে ভেঙে গেছে, সেটা তিনি জাহিদ ভাইকে জানান। জাহিদ ভাই একটু চিন্তা করে শুধু সত্য জানার জন্য তাদের সাভারের বাসায় যায়। যাওয়ার পথে রাস্তায় তিনি জাহিদ ভাইকে বলেন, বিয়ের আগের দিন রুমির মা ছাদে গিয়েছিলেন। তিনি সেদিন যে দেখতে পান রুমি বসে আছে, তার সামনে একটা ছায়া বসেছিল, সেটা তিনি নিচে নেমে সবাইকে ডাকতে লাগলেন, কিন্তু আসলে রুমি নিচেই ছিল আত্মীয় স্বজনদের সাথে। একটা অনুষ্ঠান নিয়ে তারা ব্যস্ত ছিল রুমিকে তৈরি করতে। হঠাৎই রুমির শাড়িটা খুলে যেয়ে সিলিং ফ্যানের সাথে জড়িয়ে যায় এবং রুমির গলায় ফাঁস লেগে যায়। ঘরে তখন অনেক লোকজন ছিল, তাই সাথে সাথে রুমির শাড়িটা কেটে দেয় ওর গলার ফাঁস থেকে ছুটে যাওয়ার জন্য। ঠিক তখনই ঘরবর্তী লোকের সামনে ফ্যানের সাথে আটকে থাকা শাড়িতে আগুন ধরে যায় আর রুমির খিঁচুনি শুরু হয়। সেই সময় রুমির মায়ের চুল ধরে কেউ টান দিয়ে সবার সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। বেশ কয়েকজন দোয়া দুরুদ জোরে জোরে পড়তে থাকে এবং রুমির মাকে ধরে ফেলে। ঘরভর্তি লোকের সামনে এমন হওয়ায় বেশ কয়েকজন আত্মীয় চলে যান বিয়ে বাড়ি থেকে। বাকি সবাইকে পুরো ব্যাপারটা বোঝানো হয়। সকালে বরযাত্রী আসে বিয়ের জন্য, যাতে কোনো সমস্যা না হয়, তাই এক হুজুরের পরামর্শে ছোট আকারের কোনো কোরআন শরীফ রুমির হাতে দিয়ে দেওয়া হয়। ঠিক যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে তখনই ও মা বলে রুমি একটা চিৎকার দিয়ে আঁকাবাঁকা হয়ে যায়, ভয়ানক ভঙ্গিতে বসে পড়ে এবং বিয়ে বাড়িতে সবাই যেন জেনে যায় রুমির কোনো না কোনো সমস্যা আছে। তারপর বিয়ে ভেঙে যায় এবং সেই আঁকাবাঁকা অবস্থাতেই রুমি বসে থাকে এবং আবোল তাবোল বকতে থাকে। বাসায় ঢোকার পর জাহিদ ভাই 2 রকমের অনুভূতি পাচ্ছিল। মনে হচ্ছিল ভালো খারাপ 2টা শক্তি আছে একসাথে। ছাদ থেকে কেউ তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে এবং প্রচণ্ড রাগ নিয়ে, আর নিচতলায় একজন দাঁড়িয়ে জাহিদ ভাইকে দেখছিল, যার জন্য জাহিদ ভাই একটু থেমে যায়। নিচে যে দাঁড়িয়েছিল সে হাতে ইশারা করে বলছিল, আসো, কোনো সমস্যা নাই, মানে ভেতরে আসো। তো ঘরে প্রবেশ করে জাহিদ ভাই, তার তখন মনে হচ্ছিল সিঁড়িঘর থেকে কেউ তাকিয়ে আছে জাহিদ ভাইয়ের দিকে। সরাসরি রুমিকে দেখতে চায়, জাহিদ ভাই দেখতে চায় এবং রুমির ঘরে এগোচ্ছিল জাহিদ ভাই। তখন জাহিদ ভাইয়ের জামা ধরে কে যেন টান দেয়, সেই জিন যে নিচে দাঁড়িয়েছিল। তো জাহিদ ভাই ঘুরে তাকানোর পর সে জাহিদ ভাইকে ইশারা দিয়ে একটা ঘর দেখায়। জাহিদ ভাইয়ের কানে শুনতে পাচ্ছে, সাচ্চাই ঢুন রে হো, সাচ্চাই ধার হ্যায়, সত্য খুঁজতেছো, সত্য এখানে। তো জাহিদ ভাই আসলাম সাহেব ডাকেন, মানে জাহিদ ভাইকে আসলাম সাহেব ডাকেন রুমির ঘরে যেতে। জাহিদ ভাই যায় এবং তখন যেই ঘরের দিকে ইশারা করে জাহিদ ভাইকে বলছিল সত্য ওই ঘরে, যে ঘর থেকে ক্রমাগত ইশারা পেয়ে যাচ্ছিল, তো ওই ঘরে যার থেকে রুমির বেঁকে থাকা অবস্থায় জাহিদ ভাই দেখতে পায় এবং কালো একটা বাচ্চা রুমির ঘরের পেছনে ঝুলে আছে। অন্য কিছু না ভেবে জাহিদ ভাই রিংটা হাতে পরে রুমির কপালে লাগিয়ে ধরে এবং জাহিদ ভাই একটা সূরা পড়তে থাকে। রুমিকে 5 মিনিটের মধ্যেই সেই খারাপ জিন ছেড়ে দেয় এবং রুমি ঠিক হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে। জাহিদ ভাই সেই ঘর থেকে বের হয়ে ওই ঘরের দিকে, মানে ওই ঘর থেকে বের হয়ে সেই ঘরের দিকে যায়, সেই ঘরে যে ঘর থেকে ইশারা আসছিল। ঠিক তখনই জাহিদ ভাই রুমির মাকে দেখতে পায়। তো জাহিদ ভাইয়ের আয়াস দিয়ে তিনি যাচ্ছিলেন রুমির শুশ্রূষা করতে, আর জাহিদ ভাই ওনাকে দেখার সাথে সাথেই অর্ধেক পরিষ্কার হয়ে যায় সমস্যার সৃষ্টিকারী আর কেউ না, রুমির মা। জাহিদ ভাই অনেক কিছু টের পায় এবং বুঝে, কিন্তু তা প্রকাশ করে না। সব সময় প্রকাশ করেন না। চালাকি করতে হয়, বুদ্ধির প্রয়োগ করতে হয়। জাহিদ ভাই আসলাম সাহেবকে সেই ঘরের সামনে ডেকে আনে এবং বলে, কে থাকে এখানে? তো তিনি জাহিদ ভাইকে বলেন তার সেই অসুস্থ ভাগ্নি মনিরা। জাহিদ ভাই তখন প্রচুর ইনফরমেশন পাচ্ছিল, অনেক কথা, অনেক কল্পনা এবং এক সময় শুনছিল এবং দেখছিল। জাহিদ ভাই মাঝে মাঝে এমন একটা পর্যায়ে প্রবেশ করে যখন জাহিদ ভাইয়ের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখে। কিভাবে দেখে, কে দেখায়, জাহিদ ভাই তা জানে না। জীবনে জাহিদ ভাই অনেক কিছু হারিয়েছে, কিন্তু বিনিময়ে এগুলিই পেয়েছে। হয়তো বোঝাতে পারবে না জাহিদ ভাই, এক কথায় 6 সেন্স। তো জাহিদ ভাই বুঝতে পারছিল মনিরা ওনার আপন মেয়ে, কিন্তু তা বুঝতে না দিয়ে সেই ঘরে ঢোকে এবং জাহিদ ভাই সেই কালো বাচ্চাটাকে দেখতে পায়, যেই বাচ্চাটা রুমির ঘরের পেছনে দেখতে পাচ্ছিল। জাহিদ ভাই রিংটা বের করে আবার হাতে পড়ে এবং রুমির ডান হাতটা ধরে এবং কোরআন শরীফ খুলে একটি সূরা পড়ে ধীরে ধীরে ভক্তির সাথে বকতে শুরু করে। জাহিদ ভাই জানতো জাহিদ ভাইকে আল্লাহ সাহায্য করবেন, আর তাই হয়েছে। জাহিদ ভাই শুনতে পেল মনিরা নড়াচড়া করছে। আব্বু আব্বু বলতে সে বিছানায় যেভাবে বসা ছিল, হাত বা কার পা উল্টো ফাঁচ করা অবস্থায় সে বিছানায় পড়ে যায়। জাহিদ ভাই চোখ খুলে এবং দেখে আসলাম সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন তা জাহিদ ভাইয়ের দিকে। তাকে মনিরাকে ধরে ঠিক করতে বলে সেই ঘর থেকে বের হয়। তো জাহিদ ভাই শুনছিল কেউ জাহিদ ভাইকে ডাকছে, ইধার আও বেটা, ইধার আও, এখানে আসো। সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে জাহিদ ভাই এবং বাইরে বেরিয়ে দেখতে পায় সেই ভালো জিন তাদের বাড়ির মূল দরজার পাশে থাকা গাছের থেকে জাহিদ ভাইকে ডাকছে। জাহিদ ভাই সেই গাছের নিচে যায়, আর ঠিক তখনই সেই ভালো জিন জাহিদ ভাইয়ের চোখে হাত দেয়। জাহিদ ভাই দেখতে পায় একটা মেয়েকে একজন মহিলা মারধর করছে। পাশে দাঁড়িয়ে আরেকটা মেয়ে সেটা দেখছে।
কেচি দিয়ে কেউ তার চুল কেটে ফেলেছে, ছেঁড়া কাপড় পরে একটা ঘরে সেই মেয়েটা অন্ধকার বসে আছে। গেট খুলে সেই মহিলা মেয়ে তাকে মারতে মারতে কোথায় যেন নিয়ে গেল এবং ধপ করে একটা শব্দ হলো। এরপর সেই জিন তার হাত সরিয়ে নেয়। সে বলে, ক্যা ক্যা দেখা তুমনে বেটা? তো জাহিদ ভাই বলে, তুমি কি দেখেছো বাবা? তো জাহিদ ভাই বলে, সব কিছু। তিনি বলেন, অনেকটা এমনভাবে মনিরা আসলাম সাহেবের প্রথম সন্তান। জন্মের সময় বেচারির মা মারা যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মনিরাকে রুমির মা হিংসা করত, কিন্তু মনিরা সবার আদরের ছিল, তাই সে তার হিংসাটা বোঝাতে দিত না। মনিরার বাবা যখন বিদেশে ছিলেন, মনিরার বয়স 16-17, রুমির বয়স 15-16 হবে। মনিরার নামে অনেক কিছু জমি লিখে দিয়েছিলেন। সেই জমি নিজের মেয়ের নামে নেওয়ার জন্য একদিন তিনি কবিরাজের মাধ্যমে জিন চালান দিতে যান। কবিরাজ মনিরার মাথার চুল চান। তখন রুমির মা অনেক মারধর করে মনিরার মাথার চুল কেটে নিয়ে মনিরাকে বেঁধে রাখেন। সেই চুল কবিরাজকে দেওয়ার 1 ঘন্টা পর থেকে মনিরা আবোল তাবোল বলতে শুরু করে এবং খুব চিৎকারে চেঁচামেচি করতে থাকে এবং দৌড়ে ছাদে চলে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে মনিরা পা ভেঙে যায়। এটা সেই খারাপ জিন করায়, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো যখন কবিরাজ রুমির মাকে যা করতে বলতো তাই করায় রুমি সেখানে থাকতো আর কি। সে তো বুঝতো তার মা মনিরার ক্ষতি করছে, সে বাধা না দিয়ে তার মায়ের সাথে থাকতো কেন? এজন্য এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। এক ভাগ কষ্ট রুমি দেয়নি এবং যেই পরিমাণ কষ্ট মনিরার পেয়েছে এতদিন, তো প্রতি রাতে মনিরারকে ভয় দেখিয়ে সেই জিন নিজের কবজায় নিয়ে যায় এবং এই দীর্ঘ এতগুলো বছর মেয়েটার জীবন থেকে কেড়ে নেওয়া হয়। এই ভালো জিন মেয়েটাকে একদিন বাড়ির ছাদে দেখেছিলেন, সেই থেকে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন মেয়েটাকে বাঁচাতে। তাই তিনি নিজেই এসব করছিলেন, যা রুমির সাথে হয়েছিল, যিনি উর্দু কথা বলে। কিন্তু বিয়ের দিন তিনি কিছুই করেননি। বিয়ের দিন সেই খারাপ জিনটাই রুমিকে ভর করেছিল, ইচ্ছা করেই সে এই কাজটি করেছে। এগুলো শোনার পর ঘৃণা জন্মে গিয়েছিল এই বাড়ির প্রত্যেকটা মানুষের উপর। এজন্যই জাহিদ সাহেবের আমির সাহেব তাদেরকে কিছু করতে বারণ করেন এবং এজন্যই তিনি চাননি যেন এই কথাগুলো তারা চাননি যেন এই কথাগুলো ওই জাহিদ ভাই আমির সাহেব চাননি যেন এই কথাগুলো জাহিদ ভাই না জানেন। তো জাহিদ ভাই বলছিল, এখন কি হবে মনিরা? তো উনি বলেন, তুমি মনিরা রুমির কাছ থেকে ওই বদমাইশ জিনকে সরিয়ে দাও, তোমাকে সাহায্য করব আমি। আসলাম সাহেবের সাথে কথা না বলে জাহিদ ভাই রুমি এবং মনিরের উপর একটি সূরা 41 বার ফু দিয়ে এবং অন্যান্য কিছু কাজ করে চলে আসে। জাহিদ এতটাই বিরক্ত ছিল, বুঝলো রুমির মা খারাপ। আসলাম সাহেব কি করলো? নিজের আপন মেয়েকে বাইরের মানুষের সামনে বলতো ভাগ্নি, পরিচয় দিত না। এই জন্য যেন লোকজন তার সন্তানদের এটা না বলতো যে ওদের ঘরে পাগল রোগী আছে, এটার কারণে এই কাজটা করা, এটা জঘন্যতম একটা কাজ। জাহিদ ভাই চলে আসে সেই পরিবেশটা থেকে। মনিরা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং রুমিও। কিন্তু নাটের গুরু রুমির মা অসুস্থ হয়ে পড়েন। একদিন রাতে রুমির মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান রুমি বসে আছে আর তার সামনে রিমন মরে পড়ে আছে। রুমি ধারালো কিছু দিয়ে রিমনের পেট কেটে ফেলে ওর নাড়ি ভুঁড়ি বের করে ওর গলায় মালা দেওয়ার মতো করছে নাড়ি ভুঁড়িগুলো দিয়ে। আর তখন রুমির মা সাথে সাথে মায়ের চোখাচোখি হয়ে যায়। রুমির মা ভয়ে নড়াচড়া করতে পারছিল না। রুমি ধীরে ধীরে উঠে হাঁটু ভর দিয়ে এগিয়ে আসে তার মায়ের দিকে। রুমির মা নড়তে চড়তে পারছিল না। সে ধারালো কিছু দিয়ে রুমির মায়ের চুল কেটে ফেলে। এরপর তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে তার ডান হাত মোচড় দিয়ে ভেঙে দেয়। এতে তিনি চিৎকার শুরু করে দেয় এবং ব্যথার জ্বালায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তিনি সেই ঘটনা সবাইকে বলেন, কিন্তু তার পাশে থাকা আসলাম সাহেব তার স্বামী বলেন আরেক কথা। সেই রাতে তার ঘুম ভেঙে যায় তাদের পোষ্য কিছু মুরগির ডাকে। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান রুমির মা চুল খোলা, মুখ লাল দিয়ে কিছু দিয়ে মাখানো, হাতে কেচি নিয়ে নারকীয়ভাবে লাফাচ্ছে এবং তাদের পোষ্য কিছু মুরগি হাতে নিয়ে একটার পর একটা মুরগির মাথা কেচি দিয়ে কেটে দেয়ালে ছুঁড়ে মারছে আর কিছু একটা মন্ত্রের মতো বলছে। এটা করার পর তিনি দেখতে পান রুমির মা সেই দেয়াল ছুঁড়ে মারা মৃত মুরগি একটা তুলে নেন এবং কামড় দিয়ে মুরগির নাড়ি ভুঁড়ি বেরগুলো বের করে মালার মতো করে গলায় ঝুলাতে লাগলেন। এরপর তিনি উঠে দাঁড়ান এবং নিজেই কেচি দিয়ে নিচের চুল কেটে ফেলেন। রুমির বাবা গেট লাগিয়ে ফেলেন যাতে রুমি এগুলো দেখতে না পায়। তিনি রুমির মাকে ধরতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বাতাসের মধ্যেই রুমির মায়ের ডান হাত মোচড় দিয়ে ঘুরে যায় এবং তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন। সেদিন বিকেলে তিনি জাহিদ ভাইকে ফোন দেন, এই কথাগুলো বলেন। জাহিদ ভাই তাকে সাফ না করে দেন এবং বলে দেন তিনি যেন আর যোগাযোগ না করেন। তিনি অবশ্য জাহিদ ভাইকে আগেও জানিয়েছিলেন মনিরা এবং রুমি একদম সুস্থ এবং স্বাভাবিক। এবং পরে জাহিদ ভাই আর আসলাম সাহেবের কথা বলেনি। ঘটনাটা ভয়ের না, জাহিদ ভাই জানেন, কিন্তু জাহিদ ভাই এটা শেয়ার করলো কারণ এটাই তো অভিজ্ঞতা, এটাই তো ভৌতিকতা। এজন্য উনি একটা মেসেজ দিয়েছেন যে আমরা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারি।
আমির সাহেব জাহিদ ভাইকে একটুও সাহায্য করেনি এই ব্যাপারে। পরে যখন জাহিদ ভাই আমি কি হয়েছে তা বলতে গিয়েছে, তারা তখন শুনতেও চাননি। এটা ছিল ঘটনা। আশা করছি জাহিদ ভাইয়ের এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমোহর জেলার পাটগ্রাম উপজেলার একটি ঘটনা। তো ঘটনাটার সময়কাল ছিল 2000 সালে। সেই সময় ওই পাটগ্রাম উপজেলার আমি যে গ্রামের ঘটনাটা বলতেছি, সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না। তো সেই গ্রামে মোস্তফা মিয়া নামে একজন কৃষক ছিল। তো ওনার স্ত্রী এবং 2 সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে তাদের ছোট্ট সংসার ছিল। তো ওনাকে বেশ সবাই চিনতো। তিনি এলাকার দেখা যায় যে খুবই ভালো, বলতে পরিচিত, সবার কাছে অনেক পরিচিত, এবং তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তো দেখা যায় যে তিনি কৃষিকাজ করেই তার জীবিকা নির্বাহ করতেন। আর ওই মোস্তফা মিয়া ছিল খুবই পরিশ্রমী মানুষ। কারো ক্ষতি করার কথা কখনো তিনি ভাবতেন না। কিন্তু তার বাড়ির পাশে বাড়িতে থাকতো কাশেম নামে এক ব্যক্তি। তো তার সাথে জমির সীমানা নিয়ে এই মোস্তফা মিয়ার সাথে একটু গন্ডগোল লেগে যায়, বলতে জমির সীমানা নিয়ে। তো একদিন গ্রামের মানুষের সামনে তর্কের সময় কাশেম রাগ করে বলেছিল যে, তুই আমার সাথে লাগতে আসিস, তোকে এমন শিক্ষা দিব সারা জীবন মনে রাখবি। এভাবে তাকে আর কি ধমক দিয়ে কথা বলে, মানে একটা ক্ষোভ ঝাড়ে তার উপর। তো সেই মুস্তাফা মিয়া আসলে কথাটা সেদিন গুরুত্ব দেননি। তো এইভাবে চলতে থাকে তাদের স্বাভাবিক জীবনযাপন। আর উনি সবসময় ওনার সাথে আসলে দেখা যায় কাশেম মিয়ার সাথে আসলে উনি সবসময় দূরত্ব বজায় করে রাখতেন, কারণ বলা যায় না, কারণ উনি আসলে খুবই একরোগা টাইপের ছিল। তো যাই হোক, এইভাবে আসলে তাদের জীবন চলে যাচ্ছিল। কিন্তু কয়েকদিন পর থেকে ওই মুস্তফা মিয়ার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তার স্ত্রী রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে, এবং কখনো বলতেন যে ঘরের কোণে একটা কালো পোশাক পরে মানুষ দাঁড়িয়ে আছে। কখনো ওনার স্ত্রী বলতেন যে কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। তো ওনার হলো স্ত্রী এরকম দেখে দেখা যাচ্ছে মুস্তফা মিয়া বেশ অবাক হয়ে যান যে কি পাগলামি শুরু করছে। কিন্তু রাসেল ভাই, ঘটনা এখানে থেমে থাকলে ভালো হতো। কিন্তু এরপর যেটা হয় যে ওই মুস্তফা মিয়ার যে ছোট ছেলেটা আছে, সেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার কারণে তাকে ডাক্তার দেখানো হয়। কিন্তু ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে কোনো সমস্যা নেই, সে একদম সুস্থ আছে। তো এক রাতে মুস্তফা মিয়া বাড়ির উঠানে বসেছিলেন। তো হঠাৎ তার চোখ পড়লো যে তুলসী গাছের পাশে মাটিতে একটা ছোট্ট কালো পুটলি পড়ে আছে। তো তিনি এই মানে এই পুটলিটা দেখে বেশ অবাক হলেন যে এটা আবার কিসের পুটলি। তো তিনি সেই পুটলিটা মানে খুললেন এবং খুলে দেখলেন যে এর ভিতরে আসলে কালো জাদু কেন্দ্রিক যে জিনিসগুলো, বিশেষ করে মাথার চুল, হাতের নখ, কাপড়ের কিছু অংশ, এই বিষয়গুলো ওই পুটলির মধ্যে ছিল। একটা কালো কাপড়ের পুটলির মধ্যে ছোট্ট একটা পুটলি। তো এটা দেখে তিনি বেশ অবাক হলেন যে এই ধরনের কালো জাদুর পুটলি, মানে কালো জাদু কেন্দ্রিক পুটলি তার বাড়ির সামনে কেন। তো তিনি বেশ অবাক হয়ে যান এবং পরের দিন তিনি তাদের গ্রামের মসজিদের ইমামকে দেখান। তো ইমাম সাহেব বললেন, এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। কেউ যদি কুসংস্কার বা কালো জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টাও করে থাকে, তো আল্লাহর ইচ্ছা ছাড়া আসলে কারো কোনো শক্তি নেই যে কেউ কারো ক্ষতি করবে। যদিও এটা ক্ষণিকের কারণে ক্ষণিকের ক্ষতি হতে পারে, বা তোমার উপরে যদি কেউ কালো জাদু করেও থাকে, এটা তোমার হয়তো ক্ষণিকের সময়ের জন্য কষ্ট দেবে। কিন্তু যে তোমার ক্ষতি করতে চাচ্ছে, শুধু যে আসলে তোমারই ক্ষতি হবে বিষয়টা তা না, যে ক্ষতি করার চেষ্টা করতেছে তারও ক্ষতি হবে। এই কালো জাদু এগুলো অনেক ভয়ানক। তো এইভাবে সেই হুজুরটা বলেন মুস্তফা মিয়াকে।
তো এরপর থেকে দেখা যায় যে হুজুর বলেন যে দেখো তুমি তো নামাজ কালাম ঠিকঠাক পড়ো না, তুমি নামাজ কালাম পড়ো। দেখো তোমার বাসাতেও যেহেতু বলতেছো যে তোমার এই স্ত্রী এবং বাচ্চা এরকম অসুস্থ এবং তারা ডাক্তার দেখানোর পর তারা ধরতে পারতেছে না, আমার কাছে মনে হয় যে যেহেতু তুমি পুটলিটা পেয়েছো তোমাকে আসলে কেউ কালো জাদু করার চেষ্টা করতেছে। তো কালো জাদু থেকে আসলে বাঁচার একমাত্র বড় উপায় যেটা হচ্ছে তুমি নিয়মিত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর উপর ভরসা রাখো। এগুলো কালো জাদু যে করতেছে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো সেদিনের পর থেকে রাসেল ভাই, এরপরে সেদিন রাতেই, মানে যেদিন হুজুর বলেছিল সেদিন রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত প্রায় 2টা। সে সময় মুস্তাফা মিয়া হঠাৎ ঘুম থেকে উঠলেন এবং উঠে শুনতে পেলেন যে বাড়ির পিছনে বাস ঝরে কেউ হাঁটতেছে। তো বাস ঝরে যেরকম হাঁটলে শব্দ হয়, মানুষ শুকনো বাঁশের পাতার উপর হাঁটলে যেরকম খসখস খসখস শব্দ হয় সেরকম। তো এই বিষয়টা তিনি তার বিছানা থেকে শব্দটি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো তিনি বুঝতে পারতেছেন না যে তাদের বাড়ির পিছনে বাস ঝরে আবার কে হাঁটতেছে, আর একটা সাউন্ডটা অনবরত আসতেছে। তো তিনি যেটা করেন, হারিকেন হাতে নিয়ে বের হন এবং তিনি ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে যান। তো হঠাৎ বাজ্র অন্ধকার থেকে একটা নারী অবয়ব বেরিয়ে এলো। সেই নারীটার পরনে ছিল কালো কাপড়, চুলগুলো ছিল এলোমেলো, তার মুখ দেখা যাচ্ছে না, তার একটা হাতে একটা ছোট্ট মাটির একটা পাত্র। তো এটা থেকে মুস্তাফা মিয়া ভয়ে যেন স্থির হয়ে যান, তিনি এতটাই ভয় পান। সেই নারীটি ধীরে ধীরে পাত্রটি মাটিতে রেখে পিছিয়ে যেতে লাগলো। তো পিছিয়ে যেতে যেতে সে যেন অন্ধকারে মিলিয়ে গেল। তো এটা দেখে মুস্তাফা মিয়া উনি সাহস করে কয়েক কদম এগিয়ে গেলেন এবং দেখলেন যে সেই নারীটা দূরে অস্বাভাবিকভাবে মাথা নিচু করে আছে। যদিও তিনি আসলে যে হারিকেনের আলোয় বিষয়টা দেখতে পাচ্ছেন তা না, তার কাছে মনে হচ্ছে যে সে অবয়বটা শরীর থেকে যেন এক ধরনের আলো বিকিরিত হচ্ছে এবং তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো রাসেল ভাই, এটা দেখে মুস্তাফা মিয়া প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং তিনি সেখানে একমাত্র দেরি না করে তিনি বাসায় চলে আসেন। এবং সকালবেলা যখন তিনি ঘুম ভাঙে, তো সেই চিন্তা করে যে রাতের বেলা তো সে এরকম দেখেছে, তো দিনের বেলা যে দেখি আসলে কাহিনী কি। তো তিনি হলো সেই বাজারের মধ্যে যান এবং রাসেল ভাই, তিনি গত রাতে যেখানে সে কালো পাত্রটা মানে সেই কালো মহিলাটাকে পাত্রটা রাখতে দেখেছিলেন, সেই পাত্রটা এখনো সেখানেই আছে। রাসেল ভাই, তিনি এতটা পরিমাণ ভয় পান এবং তিনি ভয়ে ভয়ে সেই পাত্রটা না খুলে ইমামের কাছে নিয়ে যান, ও তাদের ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যান এবং ইমাম সাহেব পাত্রটিকে বলেন যে এটার ভিতরে কি আছে সেটা জানার দরকার নেই। আসলেও হয়তোবা এটা খোলার পরেই হয়তোবা দেখা যায় যে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। কারণ এটা যদি এরকমটা হতো যে এটা তোমার ক্ষতি করার উদ্দেশ্যেই রাখা হয়েছে, তাহলে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু তোমার এখন পর্যন্ত ক্ষতি হয়নি। আর তুমি যেহেতু দেখেছো যে এই পাত্রটা এখানে, হয়তো সে তোমাকে এটা ফাঁদে ফেলার জন্য পাত্রটা কিন্তু এভাবে রেখে গেছে। সে চাইছিল যে তুমি পাত্রটা খুলো। তো যাই হোক, তুমি ভালো করেছো যে তুমি এই জিনিসটা নিয়ে এসেছো। তো এরপর রাসেল ভাই, ওই ইমাম সাহেব বলেন যে দেখো, তোমাকে তো আমি বলেছি যে এগুলোর থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, পরিবারের লোকজনকে কোরআন তেলাওয়াত করতে বলো, নামাজ পড়তে বলো, তাহলে তোমাদের আর ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। তো রাসেল ভাই, এরপর থেকে সেই মুস্তাফা মিয়া উনি ওনার পরিবারে এবং উনি নামাজ কালামের দিকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে ওনারা আর কি শুরু করেন, নামাজ কালাম শুরু করেন। তো এরপরে যেটা হয় রাসেল ভাই, তো যিনি ওই কাশেম মিয়া যে এই কাজগুলো করেছিল, এটা কিন্তু মুস্তাফা মিয়া বুঝতে পেরেছিল, যেহেতু তাকে একসময় শাসিয়েছিল। কারণ সে ছাড়া তার সাথে কারোর সাথে তার শত্রুতা নেই, শুধুমাত্র কাশেম মিয়ার সাথে তাদের ওই জমির আর কি নিয়ে সমস্যা, দ্বন্দ্ব, জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব। তো শুধুমাত্র যেহেতু সে তাকে ধমক দিয়েছিল যে এমন ক্ষতি করবে সারা জীবন মনে রাখবে, বা এমন শিক্ষা দেবে সারা জীবন মনে রাখবে, এটা যেহেতু বলেছিল, তো এটা বুঝতে পেরেছিল মুস্তাফা মিয়া। তো পরবর্তীতে তার পরিবার একদম নামাজ কালামে একদম মানে পরিপূর্ণ হয়, তারা সবাই নামাজ কালাম পড়ে, বাসা যারা যারা আছেন। তো এই কাশেম মিয়া এদিকে অনেক চেষ্টা করার পরেও দেখা যায় যে তাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারে না। এক সময় যেটা হয় যে ওই কাশেম মিয়া যখন এই কাজটা থেকে পিছনে চলে আসে, বলতে যখন দেখতে পায় যে মুস্তাফা মিয়ার পরিবারের কোনো ক্ষতি হচ্ছে না, তখন
এই কাশেম মিয়া কালো জাদু এগুলো থেকে মানে চিন্তা ভাবনাগুলো বাদ দেন। কিন্তু রাসেল ভাই হঠাৎ করে সেই কাশেম মিয়া অসুস্থ হতে শুরু করেন, তার শরীরে ওজন ধীরে ধীরে কমতে শুরু করে। তো অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু তিনি বুঝতে পারতেছেন না তার কেন শরীর ওজন কমে যাচ্ছে। তো পরে যখন তার কাছে মনে হয় যে হয়তো এটা কোনো ডাক্তার দিয়ে হবে না, এটা অবশ্য কোনো ভৌতিক কিছু, অলৌকিক কিছু, তো তিনি যে কবিরাজের মাধ্যমে কালো জাদুর কাজটা করেছিলেন, তো তার কাছে যান এবং তাকে শেয়ার করেন যে আমি এরকম অসুস্থ, আমার দিন দিন আমার ওজন কমে যাচ্ছে। তখন সেই কবিরাজ যা বলে সেটার জন্য কাশেম মিয়া মোটেও প্রস্তুত ছিলেন না। সেই কবিরাজ বলে যে যেহেতু তুমি ওই মুস্তাফা মিয়ার কোনো ক্ষতি করতে পারতেছে না, তারা যেহেতু নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবসময় আল্লাহর ছায়াতলে আছে, এই কারণে তোমার দ্বারা যে জিনকে চালিত করা হয়েছে সেটা যেহেতু তাদের কোনো ক্ষতি করতে পারতেছে না, আর সেই জিনটা এমন ভয়ঙ্কর একটা জিন, যে জিনটা মানুষের শরীরের রক্ত হলো চুষে খায়। তো দেখা যায় যে যেহেতু সেই পরিবারের কারোর সাথে সেই ইনভলভ হতে পারছে না, ভর করতে পারতেছে না, এই কারণে সে তোমার উপরেই এখন ভর করতেছে। আর যতদিন না তারা এই জিনগুলো সেই মোস্তফা মিয়ার পরিবারে আঘাত হানতে না পারবে, ততদিন এরা তোমার রক্ত খেয়ে যাবে। তো এটা শুনে কাশেম মিয়া প্রচন্ড ভয় পান এবং বলেন যে হুজুর, আমি এগুলো কালো জাদু এটা সেটা করতে চাই না, আপনি আপনার জিনকে থামান। তো সেই তান্ত্রিক বলে যে না, এটা আসলে আর সম্ভব না। তো একটাই উপায় আছে, এই হলো যে জিনগুলো, এগুলো আসলে যেহেতু রক্ত পছন্দ করে, তুমি একটা কাজ করতে পারো, তুমি এদেরকে প্রতিদিন যদি একটা করে খাসি দাও, তাহলে তারা তোমার শরীরে রক্ত আর খাবে না। কিন্তু রাসেল ভাই, সেই কাশেম মিয়া এইভাবে প্রায় 30 দিনে নাকি 30টা খাসি দিয়েছিলেন, এবং 30টা খাসি দেওয়ার পর সে অনুভব করে তার টাকা পয়সাগুলো অনেকগুলো মানে যা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, মানে কোনোভাবেই তিনি আর আসলে ছাগল কিনে দিতে পাচ্ছেন না। তো এক পর্যায়ে দেখা যায় যে তার শরীরের আবার ওজন কমতে থাকে। এভাবে কমতে কমতে রাসেল ভাই সে একদম কঙ্কালসার হয়ে যায়, এবং এক সময় সে এই অসুস্থ জনিতের কারণেই সে মৃত্যুবরণ করে। এভাবেই তার জীবনের পরিসমাপ্তি ঘটে। রাসেল ভাই, এটা ছিল ঘটনা। এখানে আমি একটা কথা বলতে চাই যে আসলে কালো জাদু যারা করে এবং যারা হলো এটা সহযোগী, তারা কিন্তু দুজনেই সমান কিন্তু দোষী। যে সহযোগিতা করতেছে আর যে হলো কালো জাদুটা করাচ্ছে, দুজনে কিন্তু সমান দোষী, এবং তাদের কিন্তু ঠিকানা কিন্তু চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে এই সমস্ত কালো জাদু থেকে সবসময় দূরে থাকা। সেটা ভালোর জন্য কালো জাদু হোক, খারাপের জন্য কালো জাদু হোক, যাই হোক না কেন, আমাদেরকে সবসময় কালো জাদু থেকে দূরে থাকতে হবে। তো এটাই ছিল ঘটনা। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান, তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।